আসসালামু আলাইকুম স্যার। তুমি কে? স্যার কোথায় আমি আছো? সিএমসি তে। স্যার সিএমসি তে স্যার। চিটাং মেডিকেলে? স্যার। আচ্ছা, কিসে? এমএস এ? জি স্যার, ফেস বি। এসবি তে আছো? আফরিনা খানম এটা কে? ডক্টর আফরিনা খানম। স্যার আমি যে এমএস পরীক্ষার্থী স্যার। আইসি কোথায় আছো? চিটাগাং স্যার। স্যার চিটাগাং চিটাঙ্গে? সিআইটিতে। আচ্ছা, আর এই যে সবই চিটাং, ডাক্তার নাজমুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কে তুমি? কোথায় আছো? স্যার চট্টগ্রাম লায়ন্স চট্টগ্রাম সবই লাইন। ডক্টর ফারুক ইনস্টিটিউট স্যার, তো আমাদের ডিউ ফার্স্ট লায়েন্সের ইয়ার স্যার। ফারুক। ফারুক কি লায়েন্সের ফারুক? জি স্যার। আসসালামু স্যার। সাবিহা, ডক্টর সাবিহা কোথায় আছো? হ্যাঁ, ডক্টর সাবিয়া কোথায় আছো? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি চিটাগাং এ আছি স্যার, সব এফসিপিএস চিটাগাং। ট্রেনিং। আর ডক্টর নাজমুল? ডক্টর স্যার নাজমুল। জি স্যার, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট স্যার। হ্যাঁ, কোথায়? চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট স্যার, আচ্ছা আচ্ছা, ডিউ ডিউ পেজ স্যার। ডিও করছে ডিউ, বুঝছি। জি স্যার, ডিউ ফার্স্ট ইয়ার স্যার। শামিমা রূপা? ডক্টর শামিমা রূপা নাকি রুম্পা? আসসালামু আলাইকুম স্যার। কোথাকার? স্যার আমি মিটফোর্ড হসপিটালে আছি, জিও করছে। ও আচ্ছা, গুড। তারপর নিয়ামুল হাসান, ডক্টর নিয়ামুল হাসান কোথায় আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমি বলো। চিটাগাং সিআইটিসি তে স্যার, এফসিপিএস ট্রেনিং। AITC তে? আচ্ছা, ঠিক আছে। ডক্টর তাহসিন, ডক্টর তাহসিন কোথায় আছো? আসসালামু আলাইকুম স্যার, আমি ইস্তেবাহান ইসলামী আই ইনস্টিটিউটে আছি। কি করছে এমএস আছো? এমএস কোর্স ফেজ বি। আচ্ছা, ঠিক আছে। ডক্টর ফারাহ ইসলামিয়া, ডক্টর লাবণ্য দাস, ডক্টর লাবণ্য। আসসালামু আলাইকুম স্যার, আমি লায়ন্স আই হসপিটাল আছি চট্টগ্রাম। চট্টগ্রাম লায়েন্সে আছো। মারিয়া, ডক্টর মারিয়া তাবাসসুম। হুম, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এমএস ফাইনাল এবার দিতেছি স্যার, এক্সামিনি স্যার, ঢাকা মেডিকেলে আছে স্যার। ঢাকা মেডিকেলের না? আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন একটু কিছু পুরানা জিনিস একটু আবার একটু ঝালাই করে দেখি তো। খুব সংক্ষেপে আজকে শুধু কেস চিনার ব্যাপারটা দেখবো আমরা, কেস চিনতে পারো কিনা। আগে যেগুলো দেখাইছিলাম সেগুলোই একটু দেখাই, খালি তো আগাই গেলে হবে না। আমরা এটা কি বলছিলাম? স্যার অকুলার ইসচেমিক সিনড্রোম বলছিলেন স্যার। অকুলার ইসকেমিক সিনড্রোম, কারণ হচ্ছে যে রেটিনাল আর্টারি একদম পেল হয়ে গেছে, থিন পেল, এবং রেটিনাটার কোনো রেডিশ অ্যাপিয়ারেন্স নাই। এন্টায়ার রেটিনা ইজ হোয়াইটিশ ইন অ্যাপিয়ারেন্স এবং মাল্টিপল ডট ব্লট হেমোরেজ দেখা যাচ্ছে।
এই অকুলার ইস্কিমিক সিনড্রোমে অ্যান্টার সেগমেন্টে কি পাবা? অ্যান্টেরো সেগমেন্টে স্যার হচ্ছে সেলস ফ্লেয়ার থাকবে, কর্নিয়াতে ইডিমা থাকবে, এপিস্ক্লেরাল হাইপারেমিয়া থাকবে স্যার, তারপর হচ্ছে স্যার আইরিশ অ্যাট্রফি থাকবে, আর হচ্ছে স্যার রুবিওসিস আইরিডিস আইরিশে হতে আর পারে কি থাকবে? স্যার, রুবিওসিস আইরিডিস মানে নিউ ভেসেল থাকতে থাকতে পারে। পারে হ্যাঁ থাকতে আচ্ছা, পারে সেল স্যার। ফ্লেয়ার কেন থাকবে? স্যার সেলস ফ্লেয়ার থাকবে স্যার, ওই যে ইস্চিমিয়া হচ্ছে স্যার, এই জন্য হচ্ছে ইস্চিমিক সিউডোআইডাইটিস হবে স্যার। ইস্কিমিয়ার জন্য ইনফ্লামেশন হচ্ছে। জি স্যার। গুড। কে তুমি? স্যার জেসমিন আক্তার আচ্ছা, সৃষ্টি। ভেরি গুড, ভালো বলছো। আর উপরের দুইটা ছবি আমরা কি বলছিলাম? স্যার এই পাশের যে ছবিটা এটা হচ্ছে স্যার সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, আর ডান এই পাশের হচ্ছে স্যার বার্লিনস ইডিমা অর স্যার কমিশিউ রেটিনি। উপরের ডান দিকে কি বললা? সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন স্যার। কি জন্য এটা সেন্ট্রাল আর্টারি অক্লুশন? স্যার আর্টারি কি অ্যাটেনুয়েটেড হয়ে গেছে? স্যার আর্টারি গুলো অ্যাটেনিউটেড হয় না স্যার। হইছে? না স্যার। রেটিনাটা সাদা হয়ে গেছে at the region of the macula, at the center of the macula and centroscecal region. Central of the macula and centroscecal regionটা whitish in appearance, কালারটা হচ্ছে হোয়াইট কালার, কিন্তু জি স্যার, রেটিনাল এটা আর্টারি কি এটা স্যার সাদা হয়েছে? কমিশিউ রেটিনি। তাহলে আগে না দেখে কেন বলে দিলা? এখানে রেটিনাল আর্টারি অ্যাটেনুয়েশন নাই এবং চেরি রেড স্পট নাই, তাই না? না স্যার। তাহলে তুমি কিভাবে বলে দিলা যে এটা? প্রথম কথা হচ্ছে রেটিনাল আর্টারি অ্যাটেনুয়েশন নাই, এবং রেটিনাল আর্টারি অ্যাটেনুয়েশনে আমরা বলছি যে বিস্তীর্ণ এলাকা এফেক্টেড হবে। রেটিনাল আর্টারি যদি আমাদের সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হয়, তাহলে আমাদের পুরা রেটিনা, পোস্টার পোল অফ দ্য রেটিনা পুরাটাই সাদা হয়ে যাবে, চেরির স্পট থাকবে এবং আর্টারি গুলো খুঁজে পাওয়া যাবে না। আর্টারিজ আর থ্রেড লাইক আর্টারি হবে। এগুলো কিছু না দেখেই পট করে বলে দিলা যে এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন। সেন্ট্রাল রেটিনা এটা কি? আচ্ছা, এটা দরকার নাই। এটা কি? এটা কি বলো তো একজন? BRAO স্যার। ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন, ভেরি গুড। ব্রাঞ্চ এটা কি জন্য বললা এটা? স্যার ইনফিরিয়র কোয়াড্রেন্টে স্যার হচ্ছে গিয়ে রেটিনাল ইনফিরিয়র স্যার আর্টারি স্যার স্ক্লেরোস মনে ইনফিরিয়র হচ্ছে। কি আর্টারি? ইনফিরিয়র one of the branch of the inferior temporal artery. One of the branch of the inferior temporal artery is attenuated. Attenuation দেখা যাচ্ছে না? জি স্যার, অ্যাটেনুয়েশন দেখা যাচ্ছে। কিভাবে বুঝলা এটা attenuated? স্যার আর্টারি আর ভেইনের সাইজের ডিফারেন্সটা না না অনেক। না না, শোনো শোনো শোনো, তুমি এই উপরের সুপিরিয়র টেম্পোরাল আর্টারিটা দেখো। সুপিরিয়র টেম্পোরাল আর্টারি আর এই আর্টারি পার্থক্য আছে? জি স্যার আছে। এই যে দেখে বলো যে at the region, at the whitish area, the artery is markedly attenuated, but in the upper part, the upper temporal branch of the central retinal artery is normal, but here in comparison to this artery is markedly attenuated, and the adjacent area of the retina has become white. তাহলে এটা হচ্ছে আমার ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন। সবসময় আমি তোমাদের একটা কথা বলি যে ফান্ডাস পিকচারে যা আছে সেটার সঙ্গে আর্টারি এবং ভেনের রিলেশনটা বের করার চেষ্টা করবা, পট করে দেখেই বলে দিবা না। কেন দেখবা যে আর্টারি এবং ভেন কি অবস্থা আছে, আর্টারি ভেনে কোনো চেঞ্জ আছে কিনা।
ওই ফাইন্ডিংস এর সাথে ব্যাকগ্রাউন্ড ফাইন্ডিংস এর সঙ্গে আর্টারি ভেনের কোনো চেঞ্জ আছে কিনা। আচ্ছা, এখানে আমরা কি দেখাইছিলাম? ডান পাশের ছবিটা কি বলতেছে? ডান পাশের সুমিত্রা সাহা কোন কোর্সে আছো? স্যার আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আছি স্যার। আচ্ছা, তুমি ডান পাশের ফাইন্ডিংস গুলো বলো তো, কি কি ফাইন্ডিংস আছে? Media is clear, optic disc size, shape normal, color pale, small blood vessels are reduced, and blood vessels there are and peripheral blood vessels their tessellation present, and foveal reflex dull. কি তোমার ডায়াগনোসিস কি? Sir, primary optic atrophy. আচ্ছা, তুমি ওই যে ওই কি বলে জেসমিন বলো, তোমার স্যার এখানে এখানে ফাইন্ডিংস। হ্যাঁ, ডান ডান স্যার চোখের আর্টারিওলার ডান রেটিনা। পাশের ছবি অর্থাৎ বাম চোখের ছবিটা কি দেখা যাচ্ছে? ডান পাশের ছবিটা স্যার আর্টারিওলার মার্ক আর্টারিওলার অ্যাটেনুয়েশন ইজ প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, আর বাকি ও যা বলছে সব ঠিক আছে? জি স্যার। তাহলে তোমার ডায়াগনোসিস কি? স্যার এটা হচ্ছে স্যার ওল্ড সিআরইও থেকে অপটিক অ্যাট্রফি হয়ে গেছে। এটা হচ্ছে জি স্যার, মানে ওল্ড সিআরইও ছিল স্যার, সেখান থেকে আরে স্যার সেটা আমি বাদ, সেটা আমার দেখা নাই। তোমার এখন ডায়াগনোসিস কি? স্যার কনজিকিউটিভ অপটিক অ্যাট্রফি। কনজেকিউটিভ অপটিক, তুমি খুবই ভালো বলছো, কনজেকিউটিভ অপটিক। কারণ ওই এর আগে মেয়েটা কে বললো, নাম কি যেন? প্রাইমারি কে বলছিল? সুমিত্রা স্যার। সুমিত্রা, তুমি যেটা দেখো এখানে কোনো লজ্জা শরম নাই। তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে মানে তোমাকে ছোট করা হচ্ছে না, শেখানোর জন্য এগুলো বলতে হবে। তুমি দেখছো যে ডিস্ক মার্জিন শার্প, ওয়েল ডিফাইন্ড মার্জিন, এন্টার ডিস্ক ইজ পেল হোয়াইট এবং দি স্মল ভেসেল ওভার দ্য ডিস্ক আর রিডিউসড। সব তুমি ঠিক বলছো, কিন্তু তুমি এই রেটিনাল ব্যাকগ্রাউন্ড এবং রেটিনাল যে আর্টারি ভেন এগুলা খেয়াল করলা না। এই রেটিনাল আর্টারি ভেন দেখা যাচ্ছে, আর্টারি তো দেখা যাচ্ছে না, আর্টারি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা খেয়াল না করার জন্য তুমি এটা প্রাইমারি বলে দিছো। কিন্তু যদি তুমি রেটিনাল আর্টারিটা দেখতা, তাহলে দেখতা যে আর্টারিজ আর অলমোস্ট ডিসঅ্যাপিয়ার্স, ভেরি থিন থ্রেড লাইক আর্টারিজ। এবং আর্টারিতে একটু স্লাইড এই যে সিলভার ওয়ারিংও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আর্টারিটা একটু সাদাও হয়ে গেছে, উপরের আর্টারিটা একটু সাদা হয়ে গেছে, হোয়াইটেনিং হয়ে গেছে। এই যদি না দেখো তাহলে এটা প্রাইমারি। কিন্তু যখন এই আর্টারির অ্যাপিয়ারেন্সটা দেখবা যে মার্কলি অ্যাটেনুয়েটেড আর্টারিজ become invisible arteries, so it is a case of consecutive optic atrophy following central retinal artery occlusion. এই জন্যই বারবার বলতেছি যে ফাইন্ডিংসটা আছে এটার সঙ্গে রেটিনাল আর্টারি ভেনের রিলেশনটা দেখো, না দেখলে উল্টা বলা হয়ে যাবে। এইটা বলো। ডক্টর দেবজানি কোথায় আছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ স্যার, এমএস ফেজ বি। আচ্ছা, তুমি এটা 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 ডেসক্রাইব করো, এই রেটিনাতে কি কি পজিটিভ ফাইন্ডিংস আছে ডেসক্রাইব করো। স্যার সুপিরিয়র টেম্পোরাল আর্টারির ব্রাঞ্চ অক্লুশন স্যার।
আমি তোমাকে ডায়াগনোসিস জিজ্ঞেস করিনি জি স্যার আমি তোমাকে বলছি তুমি ফাইন্ডিংস বলো। স্যার markedly pale retina in the supratemporal region না রেটিনার ক্ষেত্রে আমরা পেল artery টেল কি বলি, ওটা ডিস্কে পেল বলি। তুমি এখানে বলো যে আপার পার্ট অফ দ্য ম্যাকুলা, মেনলি আপার টেম্পোরাল পার্ট অফ upper দি temporal ম্যাকুলা জি ইজ স্যার হোয়াইটিশ ইন কালার। whitish in appearance Whitish in appearance. Upper জি স্যার temporal macula is whitish in appearance. আর কি appearance আছে? স্যার retinal supratemporal branches of the supratemporal retina artery is become attenuated স্যার এটা থ্রেড লাইক এর মতো হয়ে গেছে স্যার মানে কিভাবে বুঝলা এটা অ্যাটেনুয়েটেড? স্যার ওই যে নিচের দিকে স্যার যে আর্টারি গুলো দেখা যাচ্ছে ওটার তুলনায় ওটা স্যার থিন একটু মানে একটু মানে attenuated আমরা বলবো যে লোয়ার টেম্পোরাল আর্টারি, লোয়ার লোয়ার টেম্পোরাল টেম্পোরাল আর্টারি যদি নরমাল হয় তাহলে জি এই স্যার ব্রাঞ্চ, দিস ব্রাঞ্চ অফ দি আর্টারি ইট ইজ অফ কোর্স অ্যাটেনুয়েটেড, তাই না? attenuated জি এই স্যার ব্রাঞ্চটা আমার অ্যাটেনুয়েটেড, মার্কলি অ্যাটেনুয়েটেড, আর এই ব্রাঞ্চটা আমার, এই আর্টারিটা আমার নরমাল আর্টারি। এই জি আর্টারি স্যার যদি নরমাল হয়, এই আর্টারিটা যদি নরমাল হয় তাহলে এই আর্টারিটা অ্যাটেনুয়েটেড। attenuation এটারই দেখো ডিস্টাল ডিস্কের কাছে আর্টারিটা কিন্তু এটা ঠিক আছে নরমাল আছে ঠিক স্যার আছে, এর এখানে জি হয়েছে। স্যার তাহলে তাহলে এটা কি জন্য হয়েছে তোমার কাছে মনে হয়? স্যার ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন স্যার কি সুপারোটেম্পোরাল জন্য হলো এই ব্রাঞ্চটা অক্লুশন হলো কেন? কি কারণে হয় ব্রাঞ্চ আর্টারি অক্লুশন? স্যার থ্রম্বাস আর এম্বোলাই থেকে হয় হাইপারলিপিডিমিয়া থাকলে এখানে কি থ্রম্বাসের সম্ভাবনা বেশি না এম্বোলাসের সম্ভাবনা বেশি? স্যার থ্রম্বাস স্যার হার্টপার। অ্যাম্বুলেন্স এম্বোলাই স্যার আর্টারি তো এই এই এটা একটা এম্বোলাস এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে একটা সাদা, উপরে দেখো একটা জি সাদা, স্যার একটা হোয়াইটিশ ডট জি স্যার একটা হোয়াইট ডট দেখা যাচ্ছে। এই জি স্যার এম্বোলাসটা কি এম্বোলাস হতে পারে? স্যার কোলেস্টেরল প্ল্যাক হতে পারে স্যার। কোলেস্ট্রল প্ল্যাক আর একটু ইয়েলোইশ হতো। এই কোলেস্ট্রল প্ল্যাক ছাড়া আর কি প্ল্যাক পাওয়া যায়? প্ল্যাক হলিনহর্স্ট হলেনহর্স্টটাই তো কোলেস্ট্রল প্লাক। আর কি প্লাক পাওয়া যায় কোলেস্ট্রল ছাড়া? ফিব্রিন প্লাটিলেট স্যার ফিব্রিন প্লাটিলেট এগুলো বেশ প্লাটিলেট ক্যালসিফিক ফিব্রিন প্লাটিলেট প্লাক। আর কি পাওয়া যায়? ক্যালসিফিক পার্টিকেলস ক্যালসিফিক পাওয়া যায়, এম্বোলাস পাওয়া যায়। তাহলে যদি এটা এম্বোলাস হয়ে থাকে, এই এম্বোলাসটা কোথা থেকে আসছে? ক্যারোটিড স্যার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বা কমন ক্যারোটিড আর্টারি কোনো ক্যারোটিড প্ল্যাক ডিসলজ হয়ে আসতে পারে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির একদম বিগিনিং এ সেখানে কি ছিল, কি কি হয়েছিল ওখানে? স্যার ওখানে হচ্ছে থ্রম্বাস ছিল, অ্যাথেরোমেটাস ক্যারোটিড অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে স্যার ওখান থেকে এম্বোলাইটা এখানে চলে আসছে স্যার অ্যাথেরোস্ক্লেরোসিস হইলে কি এম্বোলাস তৈরি হয় বা থ্রম্বাস তৈরি হয়? রাপচার হবে স্যার হ্যাঁ, স্যার প্লাকটা যখন রাপচার করবে তখন কি ম্যাটার রাপচার রিলিজ হবে? হবে অ্যাথেরোমেটাস প্লাক এই অ্যাথেরোমাটাস যে প্লাগ থাকে, সেই প্লাগ হলে কি থ্রম্বাস হয়? অ্যাথেরোমাটাস প্লাগ এপিথেলিয়ামের এক্সটার্নালি থাকে না ইন্টারনালি থাকে? লুমেনের দিকে থাকে না এপিথেলিয়ামের নিচে থাকে? সাবএপিথেলিয়াল মানে তাহলে এন্ডোথেলিয়ামের নিচে থ্রম্বাস স্যার তো হবে এপিথেলিয়ামের উপরে, এন্ডোথেলিয়ামের উপরে। তাহলে থ্রম্বাস কেন হবে? এন্ডোথেলিয়াল ইনজুরি হইলে স্যার ইনজুরিটা কেন হবে? এন্ডোথেলিয়াল ইনজুরিটা কেন হবে? স্যার হাইপারটেনশনের কারণে হতে পারে, কোলেস্টেরল ডিপোজিশনের কারণে হতে পারে স্যার। হাইপারটেনশন, শোনো, হাইপারটেনশন ডায়াবেটিসের জন্য এন্ডোথেলিয়াল ড্যামেজ হবে, সেটা মানলাম। ড্যামেজ হওয়ার জন্য ওই দিক দিয়ে তোমার ওই লিপিড এলডিএল কোলেস্টেরল চলে যাবে তোমার সাব এন্ডোথেলিয়াম স্পেসে, ওখানে যে একটা প্লাক তৈরি করবে। কিন্তু এন্ডোথেলিয়াম সাডেন ক্র্যাক বা সাডেনলি তোমার এন্ডোথেলিয়াম উঠে যাওয়া কি কারণে হবে? আলসারেশন কি কারণে হবে? স্যার টার্বুলেন্স অফ ব্লাড ফ্লো এর জন্য হতে পারে। হ্যাঁ,
স্যার হ্যাঁ বলো টার্বুলেন্স অফ বলো কে ব্লাড ফ্লো বলছিলা কে বলছিলা এই স্যার যে টার্বালেন্স কে বললো স্যার আনিলা কে আনিলা স্যার হ্যাঁ আনিলা 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 বলছো টার্বালেন্স হবে টার্বালেন্স কেন হবে স্যার লুমেন ন্যারো হয়ে যাচ্ছে এই জন্য ব্লাড ফ্লোটা অল্টার হয়ে যাবে কি হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ টার্বালেন্স হবে কারণ লুমেন ন্যারো হয়ে যাবে খুব ভালো বলছো আনিলা এখন আমরা একটা ছবি দেখি এই ছবিটা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে তোমার দেখো এন্ডোথেলিয়াম ডিউ টু হাইপারটেনশন ডায়াবেটিস এবং হাইপারলিপিডিমিয়ার জন্য আমার এই ডায়াবেটিস হাইপারটেনশন জন্য এন্ডোথেলিয়াল ড্যামেজ হবে এই দিক দিয়ে কি হবে লিপিডটা ঢুকে যাবে আন্ডার দি এপিথেলিয়াম মনে রাখতে হবে এটা কিন্তু এপিথেলিয়াম ইনট্যাক্ট আছে দ্যাট মিনস এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট থাকবে এন্ডোথেলিয়ামের ভিতরে তোমার লিপিড যে চলে যাবে লিপিড চলে যাওয়ার কারণে ওই ছবিটা মনে এখানে নাই এই লিপিডটা ওখানে ডিপোজিশন হলে ওখানে লিপিডটা একটা ফরেন বডি হিসেবে চিহ্নিত হবে ফরেন বডি যে কোনো জায়গায় ফরেন বডি যখন যাবে তখন ওখানে কি হবে ম্যাক্রোফেজ চলে আসবে ম্যাক্রোফেজ ওই এপিথেলিয়াম গুলোকে ওই লিপিড গুলোকে এনগাল্ভ করবে ফ্যাগোসাইটোসিস করবে হোম সেলে পরিণত হবে আন্ডার দি এন্ডোথেলিয়াম ফলে তোমার ওইখানে যখন ম্যাক্রোফেজ চলে আসবে সে তো শুধু ওগুলাকে এনগাল্ভ করবে না ওগুলাকে খাইতে পারবে না ও যেহেতু লিপিড সে খুব বেশি ওগুলোকে ডিস্ট্রয় করতে পারবে না ম্যাক্রোফেজ তখন ওখানে সাইটোকাইন রিলিজ করবে সাইটোকাইন রিলিজ করলে ওখানে একটা ইনফ্লামেশন হবে যে স্মুথ মাসেল যে টিউনিকা মিডিয়া যে স্মুথ মাসেল আছে সেটার পলিফারেশন হবে এবং এই ফাইব্রাস এইখানে তোমার একটা ক্যাপ হবে ফাইব্রাস ক্যাপ মানে স্মুথ মাসেল পলিফারেশন এই সব কিছু মিলে এখানে একটা প্লাক তৈরি হবে ফলে আস্তে আস্তে কি হবে দেখো এই প্লাকটা তৈরি হওয়ার জন্য এই লুমেনটা এখানে ন্যারো হয়ে গেছে আমরা যদি উপরের ছবিটা দেখি লুমেন যত বড় প্লাক তৈরি হওয়ার কারণে লুমেনটা ন্যারো হয়ে গেল এই লুমেনটা ন্যারো হওয়ার কারণে যখন এই দিক দিয়ে ব্লাডটা যখন নিচের থেকে উপরের দিকে যেতে থাকবে তখন দেখা যাবে যে এখানে একটা টার্বালেন্স তৈরি হবে জাস্ট মনে করো তোমরা যদি নদীর ভিতরে দেখবা যে যখন ওই যে মানে কোনো একটা বাধা পায় নদীর পানির ফ্লো যেখানে বাধা পায় সেখানে কিন্তু ঘূর্ণায়মান সৃষ্টি হয় একটা পানিটা ঘুরতে থাকে মানে একটা দেখবা যে চাকতির মতো একটা ঘূর্ণায়মান সৃষ্টি হয় পানির ভিতরে তো সেরকম এই ব্লাডটা যখন এর ভিতর দিয়ে যাবে ন্যারো হয়ে গেছে যেহেতু লুমেনটা ফলে এখানে একটা টার্বালেন্স তৈরি হবে ডিউ টু দিস টার্বালেন্স এই এন্ডোথেলিয়াল রাপচার হয়ে যাবে রাপচার অফ দিস এন্ডোথেলিয়াম হয়ে গেলে তখন কি হবে এবং টার্বালেন্সের কারণে এন্ডোথেলিয়াল রাপচারের কারণে এখানে তোমার থ্রোম্বাস ফর্ম প্লেটলেট গুলো এসে ডিপোজিশন হবে যেহেতু এন্ডোথেলিয়াল উঠে গেছে তখন এখানে রাপচার হয়ে গেছে ক্র্যাক হয়ে গেছে তখন এখানে থ্রোম্বাস ডিপোজিশন হবে এবং একটা থ্রোম্বোসিস ফিব্রিন প্লাক হবে আলটিমেটলি থ্রোম্বোসিস তৈরি হবে এই থ্রোম্বাসটা এখানে টিকতে পারবে না কারণ পিছন থেকে পানির ফ্লো আছে ব্লাডের ফ্লো আছে হার্ট থেকে ব্লাড আসতেছে এই থ্রোম্বাস তখন এখান থেকে ডিসলজ হয়ে যাবে ডিসলজ হয়ে এই যে কমন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিয়ে অপথ্যালমিক আর্টারি দিয়ে তোমার সেন্ট্রাল রেটিনাল আর্টারির মধ্যে ঢুকে যাবে এই যে এখানে আমরা অনেকগুলো প্লাগ থ্রোম্বাস এম্বোলাস দেখতে পাচ্ছি সাদা সাদা হ্যাঁ এখানে আমরা একটা এম্বোলাস দেখতে পাচ্ছি এইগুলা যখন এম্বোলাস যখন সাইজে ছোট হবে এম্বোলাস যখন সাইজে ছোট হবে তখন সে সেন্ট্রাল রেটিনাল আর্টারি ভিতর দিয়ে বেরিয়ে চলে আসবে রেটিনাল আর্টারিতে চলে ব্রাঞ্চ অফ দ্য সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে চলে আসবে এবং ব্রাঞ্চ অফ দ্য সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে এসে যখন সে
এই ডিভিশন জাংশন, বিশেষ করে এই যেটাকে আমরা বলতেছি ফিব্রিন প্লেটলেট প্লাক, এরকম হতে পারে। আবার আমরা দেখালাম যে কোথায় গেল, এরকম প্লাক পাওয়া যেতে পারে। আবার এই যে এখানেও দেখো ফিব্রিন প্লেটলেট প্লাক অ্যারোতে দেখানো হচ্ছে, এরকম পাওয়া যেতে পারে। আমরা যেটা দেখলাম যে এই যে দেখো এখানে একটা আর্টারি ভেনাস ক্রসিং আছে, আর্টারির সঙ্গে ভেনের একটা ক্রসিং আছে, যার জন্যে এই সেন্ট্রাল রেটিনাল আর্টারির ভিতর দিয়ে অনেকগুলো চলে আসছে এম্বোলাসের টুকরা, এসে কি করছে এই যে ক্রসিং এ যেয়ে সে আর এগোতে পারেনি। ওই ক্রসিং এর ওখানে যেয়ে আর্টারি, বিশেষ করে ব্রাঞ্চ হচ্ছে যখন আর্টারিটা যখন ব্রাঞ্চিং হয় ওই জায়গার মধ্যে যেয়ে সে এম্বোলাসটা আটকে যায়, আটকে গেলেই তখন ওই এলাকাতে ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন। আর ওই এম্বোলাসটা যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি at the region of the optic disc ওইখানে যদি আটকায় তাহলে সিআরএও হবে, আর যদি ওখান থেকে ছুটে ভিতরে ঢুকে যায় তখন সেটা বিআরএও করবে। তাহলে আমাদের এই যে এরকম একটা সিআরএও বিআরএও পেশেন্ট আসলে আমরা কি কি ইনভেস্টিগেশন দিব? ডক্টর আনিলা। স্যার ফার্স্টে হলো স্যার পেশেন্টের ব্লাড প্রেশার মাপবো, ক্যারোটিড পালসেশন দেখবো, রুটিন ইনভেস্টিগেশন গুলো করবো, ইসিজি করবো, ইকো করবো, ইসিজিতে অ্যারিথমি আছে নাকি দেখবো, ইকো করবো স্যার। আর হলো গিয়ে ক্যারোটিড ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাম করবো ফ্লো দেখার জন্য। ইকোতে কি আর দেখবা? ইকোকার্ডিওগ্রাফিতে কি কোনো দেখবা? থ্রোম্বাস আছে কিনা স্যার, মানে কোনো হ্যাঁ, ভালভ গুলো দেখবো, হার্টের ভালভ কোনো ভালভুলার কোনো ড্যামেজ আছে কিনা, ড্যামেজ আছে নাকি, আর ভেজিটেশন কি আছে দেখবা? নাকি। আর কি ইকোতে আর কি দেখবা? স্যার কিছু কন্ডিশন বলো তো যেখানে তোমার হার্টের ভিতরে থ্রোম্বাস তৈরি হয়। জি স্যার, রিউমেটিক হার্ট ডিজিজ, ভালভুলার সেখানে হার্ট ডিজিজ, শোনো, সেখানে ভালভুলার ড্যামেজ থাকে সেই জন্য হয়। আর কিছু হার্টের কন্ডিশন বলো। স্যার এন্ডোকার্ডাইটিস, আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে হতে পারে স্যার। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে কেন হয়? স্যার মুরাল থ্রোম্বাস তৈরি হয় স্যার। আরে রাখো, হয় কেন, কি কারণ, মানে আমি ডিটেল চাচ্ছি না, একটু জেনারেল একটা আইডিয়া কি কারণে কারণ অ্যাট্রিয়াল পুরো ফিব্রিলেশন। ব্লাডটা হার্ট পাম্প করে বের করতে পারে না, ওখানে জমা থাকার জন্য হচ্ছে তখন ব্লাড ক্লট হয়ে যায়, সেই জন্য হয়। কে বলতেছো এটা? এটা শারমিন স্যার, আমি। শারমিন বলছে, হ্যাঁ। শোনো, বিষয়টা হচ্ছে হার্টের ভিতরে থ্রোম্বাস হবে যদি হার্টের সারফেস, ভিতরের যে সারফেস, ওই সারফেসে যদি কোনো ড্যামেজ থাকে, যেমন ভালভুলার হার্ট ডিজিজ থাকে, এখানে হবে তোমার এখানে রিউমাটিক ফিভার যেটা হয় সেখানে এটা হতে পারে। আবার যে কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ, যে ভালভুলার ডিজিজ থাকলে সেখানে হবে। আবার যদি হার্টে যদি বেশি সময় ধরে ব্লাডটা স্টে করে, হার্টে স্টে করার যে টাইমটা আছে সেই টাইমে যদি বেশি সময় স্টে করে, তখনই কিন্তু আমরা যেমন ভেনের মধ্যে বলতেছি যে ভেনাস স্ট্যাসিস, কোনো কারণে যদি ভেনাস ব্লাড ড্রেন হতে না পারে, কোনো এই যেমন মনে করো সেন্ট্রাল রেটিনাল ভেন, এই সেন্ট্রাল রেটিনাল ভেনের ব্লাড যদি এদিক দিয়ে এখানে এসে না যেতে পারে, অর্থাৎ যেখানে আর্টারি স্ক্লেরোসিস হয়ে ভেনের উপরে চাপ দিছে, at the region of the optic disc where the artery and vein lies in a common sheath, common adventitial sheath. In hypertensive patient, the patient develops arteriosclerosis, reactive arteriosclerosis, so the arterial wall become thickened and the elasticity of the arterial wall is lost. So the thickened arterial wall causes compression on the vein, so there is slashing of blood flow, মানে স্ট্যাসিস হয়, ভেনাস ব্লাড ফ্লোটা ভেনে অনেক বেশি সময় থাকে, যত সময়ের মধ্যে চলে যাওয়ার কথা ছিল সেই সময় যেতে পারে না, ফলে কি হয়, এই ভেনাস স্ট্যাসিস হওয়ার জন্য
অক্সিজেন কমে যায়, ফলে এন্ডোথেলিয়াল ড্যামেজ হয় এবং স্লাজিং অফ ব্লাড ফ্লোর জন্য ডিসরাপশন অফ ল্যামিনার ব্লাড ফ্লো হয়। মানে নর্মালি ভেনের ভিতর দিয়ে বা আর্টারির ভিতর দিয়ে ব্লাড কলাম অর্থাৎ সেলগুলো থাকে মাঝখানে, আর এই যে আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট গুলো মাঝখানে থাকে, আর এন্ডোথেলিয়াল লাইনিং এ থাকে হচ্ছে সিরামটা, ব্লাডের সিরামটা থাকে এন্ডোথেলিয়াম ধরে, আর সেন্ট্রালি থাকে হচ্ছে সেল। যখন তোমার স্ট্যাসিস অফ ব্লাড ফ্লো হবে তখন এই যে ল্যামিনার ফ্লো এইটা অর্থাৎ সেন্ট্রালি আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট আর পেরিফেরিতে অ্যালং দি মানে ইনটাচেস থাকবে টু দ্য এন্ডোথেলিয়াম যে সিরাম, সেইটা আর থাকবে না, তখন ওইখানে ডিসরাপশন অফ ল্যামিনার ব্লাড ফ্লো হবে। ফলে কি হবে, আরবিসি ডাব্লিউবিসি এরা সব পেরিফেরিতে চলে যাবে, পেরিফেরিতে চলে গেলে প্লেটলেট তখন ওখানে যে জমা হয়ে যাবে এবং প্লেটলেট অ্যাক্টিভেশন হয়ে আলটিমেটলি থ্রম্বাস হবে। তো সেই রকম যখন আমরা বলি যে ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশনে আমাদের এট দ্য আর্টেরিওভেনাস জাংশন, আর্টেরিভেনাস যে জাংশন থাকে, এই জাংশনে যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে, লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, দি পেশেন্ট উইল ডেভেলপ রিঅ্যাক্টিভ আর্টারিওস্ক্লেরোসিস। এখানেও আর্টারিয়াল ওয়াল থিকেন হয়ে যাবে, থিকেন আর্টারিয়াল ওয়াল ভেনের উপরে চাপ দিবে এট দ্য রিজন অফ দি আর্টেরিওভেনাস জাংশন। সো ভেনাস ফ্লো কমে যাবে, ফলে ডিসরাপশন অফ ল্যামিনার ব্লাড ফ্লো ইন দি ভেন হবে, ফলে থ্রম্বাস ফর্মেশন হবে এবং রেটিনাল ব্রাঞ্চ ভেন অক্লুশন হবে। এটাই হলো প্যাথোজেনেসিস অফ বিআরভিও বা সিআরভিও। সেই রকম আর্টারি থেকে যখন আর্টারি দিয়ে যখন থ্রম্বাস হতে পারে কম হয়, এম্বোলিজম বেশি হয়। বুঝতে পারছো? তো সেই রকম হার্টে কেন আমরা হার্টে কি কি দেখবো, একটা দেখবো যে কোনো ভালভুলার ড্যামেজ আছে কিনা, আরেকটা দেখবো ইজেকশন ফ্র্যাকশন, অর্থাৎ হার্ট ফেলিওর যখন করে তখন হার্ট প্রতি ইজেকশনে কতটুকু ব্লাড বের করে। নর্মালি আমরা জানি যে ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে আমার 60 to 70%, মানে 100 সিসি হার্টের মধ্যে যদি at the end of diastole যদি 100 সিসি ব্লাড থাকে তাহলে সেটার 60 সিসি বা 70 সিসি at each systole, মানে কন্ট্রাকশন করলে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলে 60 থেকে 70 সিসি বেরিয়ে যাবে, 60 to 70%। এটাকে বলে ইজেকশন ফ্র্যাকশন। যখন ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে, মনে করো হার্ট ফেলিওর, পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে, heart cannot pump properly to provide blood supply to the organ. হার্ট যখন তার নর্মাল অ্যামাউন্ট অফ ব্লাড ইনজেকশন করতে পারবে না, সেটাকে আমরা বলবো হার্ট ফেলিওর। এই হার্ট ফেলিওরের পেশেন্টে যদি মনে করো 60-70% জায়গায় সে যদি 30% বের করে, আর সেখানে যদি 70% ব্লাড ভেন্ট্রিকলে থেকে যায়, তাহলে ওইখানে ক্লট করে যাওয়ার সম্ভাবনা আছে, থ্রম্বাস ফর্মেশনের সম্ভাবনা থাকে। সো আমাদের ইজেকশন ফ্র্যাকশন দেখতে হবে, আর একটা দেখতে হবে মোবিলিটি অফ দি ওয়াল। এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার ওয়ালের মোবিলিটি লেখা থাকে কার্ডিওগ্রাফিতে, ইকোকার্ডিওগ্রাফিতে এগুলো লেখা থাকে। মোবিলিটি, কোনো ওয়ালের মোবিলিটি যদি কমে যায়, যেমন মনে করো মায়োকার্ডিয়াল ইনফাকশনের একটা পেশেন্ট, একটা ওয়াল যদি ইনফাকশন হয়ে যদি ওই ওয়ালটা কাজ না করে, কন্ট্যাক্ট না করে, তাহলে সেখানেও আমার থ্রম্বাস ফর্মেশনের ভয় থাকে। আবার তোমরা যেটা বলছো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, যেখানে হার্ট খুব পাম্প করতে চেষ্টা করতেছে, খুব দ্রুত অনেকবার কন্ট্রাক্ট করতেছে, কিন্তু ইফেক্টিভ কন্ট্রাকশন হচ্ছে না, ব্লাড থেকে যাচ্ছে ভিতরে, মানে এটা অনেকটা টুইচিং মুভমেন্টের মধ্যে হচ্ছে, কিন্তু আসলে কমপ্লিট কন্ট্রাকশন করতে পারছে না, কিন্তু রেট অনেক বেশি, ফলে ব্লাড বেশি সময় থাকলেই ওখানে তোমার থ্রম্বাস ফর্মেশন হবে। সো আমরা ইকোতে এই জিনিসগুলো দেখি। আচ্ছা, একটা ইয়াং পেশেন্ট, এটা তো একটা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আর্টারিটা হোয়াইট অ্যাপিয়ারেন্স, রেটিনার যে জায়গায় হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়েছে এই জায়গায় আর্টারিটা সাদা হয়ে গেছে অনেকটা এবং অ্যাটেনুয়েটেড। যদি আমরা উপরের আর্টারি নিচের আর্টারি দেখি,
আপার টেম্পোরাল আর্টারি, লোয়ার টেম্পোরাল আর্টারি দেখি, তাহলে এগুলো দেখবো হচ্ছে অ্যাটেনুয়েটেড, কিন্তু এটা নর্মাল আর্টারি আর এটা হচ্ছে অ্যাটেনুয়েটেড। এটা কি এটা বলো তো ডক্টর তামান্না ময়মনসিংহ এর, এটা ডায়াগনোসিস বলো। Sir, branch retinal artery occlusion with আচ্ছা ডক্টর sir, রিয়াসাত বলো, patent. ডক্টর রিয়াসাত বলো। সিলিওরেটিনা আর্টারি অক্লুশন। হ্যাঁ, তামান্না তো ধরা খেয়ে গেছে। তোমাকে দেখতে হবে এই আর্টারিটা কোথা থেকে আসলো। এই যে দেখো এখানে আর্টারিটা শেষ, এটা সেন্ট্রাল রেটিনাল আর্টারির সাথে কোনো কমিউনিকেশন নাই, এটা এই মার্জিন থেকে একটা হুক শেপের আর্টারি এইদিকে চলে আসছে। সো ইট ইজ এ কেস অফ সিলিওরেটিনাল আর্টারি অক্লুশন। এটা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন বললে হবে না, দিস ইজ এ কেস অফ সিলিওরেটিনাল আর্টারি অক্লুশন। সুতরাং একটা অক্লুশন হলে ওই আর্টারিটাকে ফলো করতে হবে, কোথা থেকে আসলো আর্টারিটা। হ্যাঁ, এটা সিলিওরেটিনাল আর্টারি, এটা সেন্ট্রাল রেটিনাল আর্টারির কোনো ব্রাঞ্চ না, এটা হলো শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারির ব্রাঞ্চ। স্যার হ্যাঁ বলো। অপটিক ডিস্কের মার্জিন থেকে স্যার, যেটা আগে একবার বলছিলেন স্যার, ডিস্কের মার্জিন থেকে স্যার হুক শেপের, ওটাও তো না না, বলছিলেন। ডিস্কের মার্জিন হতে পারে, কাপের মার্জিন হতে পারে, বুঝো না কেন। এই যে দেখো কাপটা, এই কাপের মার্জিন থেকে এটা আসছে, এটার সাথে কি এটার কানেকশন আছে? দেখো আছে? নাই স্যার। এই আর্টারির কোনো কানেকশন নাই, তাহলে হঠাৎ করে কোত্থেকে তৈরি হলো এই আর্টারির ব্রাঞ্চ, অথচ এর সাথে কোনো কমিউনিকেশন নাই। মার্জিন মানে সবসময় এখান থেকে হইতে হবে আমার কোনো কথা না। এই যে এখানে একটা নিউরোরেটিনাল রিম আছে, রিমের পরে কাপের মার্জিন থেকে হয়েছে এখানে। এই যে দেখো এটা একটা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন, এখানে তুমি যদি এই আর্টারিটাকে ফলো করো, দেখো এখানে সাদা হয়ে গেছে এবং এটা এই সেন্ট্রাল রেটিনাল আর্টারির সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, এটা কানেক্টেড আছে, এটা হলো ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন। এই যে এখানে আমি যে কথাটা বলছিলাম, এই যে দেখো এই ডিস্কের একটু উপরে দেখো, অ্যাবাউট হাফ ডিস্ক ডায়ামিটার উপরে দেখো, এখানে যে ভেনটা গেছে, আর এই যে আর্টারি এবং ভেন, এই যে জাংশনটা, এই জাংশনে থ্রম্বাসটা ফর্মেশন হয়েছে। থ্রম্বাসটা ফর্মেশন হয়েছে এই জাংশনে। কেন? কারণ আর্টারিটা ভেনকে কম্প্রেস করছে, ফলে ভেনের ব্লাড ফ্লোটা হ্যাম্পার হয়েছে, স্ট্যাসিস হয়েছে, ভেনাস স্ট্যাসিস। তারপরে ডিসরাপশন অফ ল্যামিনার ব্লাড ফ্লো হয়েছে, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়েছে এবং থ্রম্বাস ফর্মেশন হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি নিচের ছবিটাতে? এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছে, এই নিচের অ্যারোটা কি দেখাচ্ছে বলো তো? একটা আর্টারিয়াল অ্যাটেনুয়েশন বা একদম ন্যারো হয়ে গেছে, প্রায় দেখাই যাচ্ছে না স্যার। এটা কি আর্টারিয়াল অ্যাটেনুয়েশন বলবা? স্যার স্ক্লেরোসিস অথবা গোস্ট ভেসেল বলতে পারি স্যার। না, ঘোষ বেসেল না, এটা সিলভার স্ক্লেরোসিস। ওয়ারিং স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সিলভার ওয়ারিং, এইখানে হচ্ছে সিলভার ওয়ারিং হয়েছে, বুঝতে পারছো? আর আমরা যদি এইখানে দেখি, এই যে দেখো, এই যে নিচে এই ডিস্কের কাছে দেখো, এখানে পার্টলি ভিজিবল পার্টলি ইনভিজিবল হয়ে গেছে, এটা হচ্ছে কপার ওয়ারিং। এটাকে আমরা বলি কপার ওয়ারিং। যখন রেটিনাল আর্টারিয়াল ওয়াল বিকাম ট্রান্সলুসেন্ট, তখন হয় কপার ওয়ারিং। আর যখন রেটিনাল আর্টারিয়াল ওয়ালটা পুরাটাই ওপেক হয়ে যাবে, the blood inside the branch of the artery is not visible,
and the retinal artery become silver in color or white in color, তখন এটাকে আমরা বলি সিলভার ওয়ারিং। তাহলে সিলভার ওয়ারিং, কপার ওয়ারিং, এই যে দেখো এই কালারটা আর্টারির কালার, অথচ আর্টারিটা ব্রাউন কালার হয়ে গেছে, মনে হচ্ছে অনেকটা ভেনের মতো হয়ে গেছে। আর্টারির কালার আরো বেশি লাল থাকবে। উপরের আর্টারি যদি দেখো, উপরের ছবিতে আর্টারি দেখো কেমন লাল, আর এখানে কেমন একটা ব্রাউন অ্যাপিয়ারেন্স হয়েছে। এবং এইখানে কি হয়েছে, যেখানে আমরা অ্যারো দেখাচ্ছি এখানে কি হয়েছে, এই যে আমার কার্সারটা যেখানে দেখাচ্ছে এখানে কি হয়েছে, স্যার আর্টেরিওভেনাস ক্রসিং চেঞ্জ আছে স্যার কি এখানে। এটা কি হয়েছে, নিপিং স্যার, আর্টেরিওভেনাস মানে কি? নিপিং। স্যার অ্যাথেরোস্ক্লেরোজ যে আর্টেরিয়াল ওয়ালটা আর ভেনাস মানে কমন অ্যাডভেন্টিশিয়াল শীট শেয়ার করে বলে আর্টেরিওস্ক্লেরোসিসের জন্য ভেনাস ওয়ালের উপরে চাপ পড়ে ভেনাস একটা মানে কনস্ট্রিকশনের মতো হবে সেটা স্যার। আমরা প্রথম কথা বলবো যে এখানে ভেনটা একটু সরে যাবে, এই সরে যাওয়াটাকে আমরা বলি স্যালাস সাইন, because the artery is thickened arterial wall giving pressure over the vein, so the vein is trying to move itself from away from the artery, so there would be deflection of the vein, বা আমরা বাংলায় বলতে পারি সরে যাবে ভেনটা একটু আর্টারির কাছ থেকে সরে। যখন আমাদের কেউ চাপ দেয় তখন আমরা কিন্তু সরে যাই, বাসের মধ্যে বসে, গাড়ির ভিতরে বসে যখন আমার গায়ের উপর কেউ উঠে আসতেছে, আমাকে চাপ দিচ্ছে, তখন আমরা কি করি, একটু সরে যাই। সেই রকম ভেনটা একটু সরে যাবে, যেটাকে আমরা বলি স্যালাস সাইন। এই বাংলায় বলার উদ্দেশ্য হলো স্যালাস সাইনটা মনে রাখার সুবিধা হবে, সরে যাওয়া, ডিফ্লেকশন, সেটাকে বলে। এই যে একটা বেন্ডিং হয়েছে, ডিফ্লেকশন হয়েছে, এটাকে বলে স্যালাস সাইন। এবং ডিউ টু থিকেনিং অফ দি আর্টেরিয়াল ওয়াল, the vein at the region of the crossing is partially invisible, মানে on either side of the artery the vein is partially invisible। আর একটা হচ্ছে there is pointing of the vein on either side of the artery, মুখটা অনেকটা কলমের মুখের মতো পয়েন্টেড হয়ে যাবে, এটাকে কি বলি, গান সাইন। আর একটা কি সাইন আছে, বোনেট সাইন। বনেট সাইন। বনেট বলে মনে রাখবা যে গাড়িতে যেমন সামনের যে কভারটা ইঞ্জিনকে ঢেকে রাখে, যে কভারটা, সেটাকে আমরা বনেট বলি। তাহলে এখানে বনেট বলতে আমরা বুঝাচ্ছি যে এই হোয়াইটে মানে পার্শিয়ালি ওপেক আর্টারি এই ভেনকে দেখতে দিচ্ছে না, অর্থাৎ ভেনের কিছু অংশ অন আইদার সাইড অফ দ্য আর্টারি বিকাম ইনভিজিবল, এইটাকে আমরা বলি বনেট সাইন। আর এই যে দুই পাশে বন্দুকের মতো পয়েন্টিং হয়ে যাবে এই ভেনের আর্টারি দুই পাশে, এটাকে আমরা বলি গান সাইন। এর মানে কিন্তু এটা না, এগুলো আসলে সায়েন্টিস্টের নামে হয়েছে, আমি তোমাদের বোঝানোর জন্য, মনে রাখার সুবিধার জন্য এইভাবে বললাম। স্যালাস সাইন মানে সরে যাওয়া, তার মানে ডিফ্লেকশন। বনেট সাইন মানে ঢেকে ফেলা, অর্থাৎ অন আইদার সাইড অফ দ্য আর্টারি পার্ট অফ দ্য ভেন ইজ নট ভিজিবল, অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ ভেন, বাট মনে হচ্ছে যেন ভেনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে ওই জায়গায়, আসলে তা না, ওই আর্টারিয়াল ওয়ালটা থিকেন হয়ে যাওয়ার কারণে, আর্টারিয়াল ওয়ালটা ওপেক হয়ে যাওয়ার কারণে ওই জায়গার ভেনটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলতেছি বনেট সাইন। আর দুই দিকে ভেনের মাথাটা মনে হচ্ছে চোখা হয়ে গেছে, বাট ইজ পয়েন্টেড হয়ে গেছে, সেটাকে আমরা বলি গান সাইন। তাহলে এইটা আসলে কিসের ফিচার, এইগুলো যখন পাবা তখন এটাকে কি বলবা, কি এই পেশেন্টের কি হয়েছে, ডায়াগনোসিস কি হবে, ক্রনিক হাইপারটেনশন। ক্রনিক হাইপারটেনশন স্যার। ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এখানে আমরা ডিস্কিডিমা পাবো না, অনেক বেশি কটনুল স্পট পাবো না, হার্ড এক্সুডেট পেতে পারি এবং ফ্লেম শেপেড হেমারেজ কিছু পেতে পারি, এটা হবে ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আমরা উপরের ছবিটা যদি দেখি, উপরের ছবিতে এরকম আর্টেরিওভেনাস ক্রসিং চেঞ্জ আছে, অত ভালো আছে না, কিছু কিছু হেমোরেজ আছে, কিছু কটনুল স্পট আছে, এটাও হচ্ছে ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। স্যার
হ্যাঁ স্যার এই মাত্র যে ছবিটা নিয়ে কথা বলতেছিলেন স্যার, হ্যাঁ স্যার এখানে যে স্যার এই যে স্যার আমাদের কাছে তো এটাকে স্ক্লেরোসড ভেসেল মনে হয় স্যার, নিচের যে পয়েন্ট স্যার, এটা হ্যাঁ বলার সময় যদি স্ক্লেরোসড ভেসেল বলি স্যার তাহলে তো স্যার কি হবে? মানে স্ক্লেরোসিস স্যার হয়েছে, আমরা তো অস্বীকার করতেছি না। দ্য ভেসেল ইজ আর্টারি, রেটিনাল আর্টারি ইজ স্ক্লেরোসড, আমরা তো তাই বলতেছি। ডিউ টু স্যার দি তাহলে এরকম ভেসেল তো স্যার আমাদের ওই যে ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশনও স্যার এরকম অনেক সময় স্যার ওল্ড কেসে তো দেখা যায়। তখন হ্যাঁ তো স্যার স্যার তখন কি স্ক্লেরোসড ভেসেল আর এই স্ক্লেরোসড ভেসেল কি একই স্যার? এই তখন জন্যই তো আমি দেখাচ্ছি, তুমি এটা দেখো আর এইটা দেখো, এখানে দেখো। এই যে আমরা যদি এই যে দেখো এই ডান পাশের ছবিটা দেখো, যেখানে অ্যারো দেখাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি ভেনটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, এই ভেনটা সাদা হয়ে গেছে, কারণ ভেনের ওয়ালটা ওপেক হয়ে গেছে। এটা এখানেও স্ক্লেরোসড, এখানেও তো দেখো এই যে ভেন গুলো সব সাদা দেখতে পাচ্ছ নিচের দিকে যেখানে কারসার দিছি। জি এটা স্যার। একটা ওল্ড বিআরভিও, লোয়ার টেম্পোরাল বিআরভিও। এখানে তোমার ভেনটা সাদা হয়ে গেছে। এই যে দেখো ভেন, এই যে ভেনের ব্রাঞ্চ এইদিকে দেখো সব সাদা হয়ে গেছে, বিকজ দি ওয়াল ইজ ওপেক নাও। ওয়ালটা ওপেক হয়ে যাওয়ার কারণে স্ক্লোজ হয়ে জন্য এটাকে আমরা সাদা দেখতেছি। আবার যদি আমরা বাম পাশের ছবিটা দেখি, এখানেও ভেনের ওয়াল সাদা দেখতেছি, কিন্তু এই সাদার সাথে এই সাদার কি পার্থক্য আছে না? আচ্ছা স্যার। এখানে আমরা বলতেছি এটা হচ্ছে ভাস্কুলাইটিস। দুই on either side of the blood vessel the fluffy exudate is deposited, সেই জন্য আমরা বলতেছি এটাকে আমরা বলতেছি ভাস্কুলাইটিস রেটিনি। এখানে আমরা বলতেছি ইনফ্ল্যামেটরি এক্সুডেট ইজ ডিপোজিটেড অন দি ওয়াল অফ দি ভেসেল। এটা ভেন হতে পারে, আর্টারি হতে পারে, এখানে আমরা মূলত ভেনে দেখতেছি। হ্যাঁ, এখানে আর এখানে আমরা বলতেছি দি ভেন ইজ অক্লুডেড এন্ড দেয়ার ওয়াল ইজ থিক। মানে শোনো আমি বলি তোমাকে, ভেনের ওয়াল বা আর্টারিয়াল ওয়াল যে তোমার ট্রান্সপারেন্ট থাকে, কি জন্য ট্রান্সপারেন্ট থাকে? ট্রান্সপারেন্ট থাকে মানে কি, ওই যে সেলগুলো থাকে, ওই সেলগুলো লিভিং সেল, ওরা ট্রান্সপারেন্সি তো আর এমনি এমনি থাকে না, এটার জন্য অনেক এনার্জি খরচ করতে হয়। এখন যখন একটা ব্রাঞ্চ আর্টারি বা সেন্ট্রাল আর্টারি যখন অক্লুশন হয়ে যাবে, ওই আর্টারির ভিতরে যে ব্লাডটা থাকবে, ওই ব্লাডটাতে কি কোনো অক্সিজেন থাকবে? থাকবে না, খুবই কম থাকবে এবং আলটিমেটলি থাকবে না। ফলে ওই আর্টারির ওয়ালে খাবার সরবরাহ করতে পারবে না, অক্সিজেন সাপ্লাই হবে না, ফলে সেলগুলো মারা যাবে, সেলগুলো মারা যাবে। ফলে ওয়ালটা তো তখন আর ট্রান্সপারেন্ট থাকতেই পারবে না, সেটা ভেনের ওয়ালও হতে পারে, সেটা আর্টারির ওয়ালও হতে পারে। এবং এই জন্য আমরা বলতেছি সেখানে স্ক্লেরোসিস হয়ে গেছে, ও লুমেনটা ওই ওয়ালটা সাদা হয়ে গেছে, ভিতরে সামান্য ব্লাড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন কি বোঝা গেল? এই কোন মেয়ে বলতেছিলা? হ্যাঁ, কথা বলো না কেন? তাহলে আসলে শোনো, এখানে আমরা দেখো, এখানে আমরা আর্টারিটা সাদা হয়ে গেছে, আমরা বলতেছি আর্টারির ওয়াল ইজ ক্লোজ, এটা সিলভার ওয়ারিং অফ দি আর্টারিস। আর এই যে ভেনটা একটু আর্টারিটা একটু বাদামি রঙের দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি কপার ওয়ারিং অফ দি আর্টারিস এবং আর্টেরিয়াল ক্রসিং চেঞ্জ। সবকিছু মিলে আমরা এটাকে বলবো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আবার এইখানে আমাদের ভেন, আমরা দেখতে পাচ্ছি যে ভেনটা সাদা হয়ে গেছে এবং অ্যাডজাসেন্ট এরিয়া ওপেক হয়ে গেছে, এবং এখানে সামান্য কিছু হেমোরেজ দেখা যাচ্ছে। এটাকে আমরা বলতেছি ওল্ড বিআরভিও। তাহলে একটা আর্টারি বা একটা ভেন দেখে সব কথা বলা যায় না, ওর সঙ্গে যে আদার ফিচার্স থাকবে, সেই ফিচার্স গুলো দেখে আমরা বুঝবো এটা আসলে কি। স্যার এখানে শিথিং আর কাফিং এ কিরকম হবে?
আমরা কি বলছিলাম যে শীতিং যখন আমরা বলবো, যেমন মনে করো এই পেশেন্টটা এক সময় ইনফ্ল্যামেশনটা সাবসাইড করে যাবে। এই ভেসেলের ওয়ালে মনে রাখতে হবে এটা কিন্তু ওয়ালে হয়েছে এবং মেইনলি আউটার ওয়ালে হয়েছে, ফলে এই ইনফ্ল্যামেশন এক সময় যখন সাবসাইড করে যাবে তখন এখানে ফাইব্রোসিস হবে। এখানে আমরা বলতেছি ফাইব্রোসিস, আর ভেনাস অক্লুশন বা রেটিনাল আর্টারি অক্লুশনে বলতেছি স্ক্লেরোসিস। এক কথা ঠিক না, এখানে হচ্ছে আউটার ওয়ালে ফাইব্রোসিস হচ্ছে লুমেনটাও ন্যারো হয়ে যাবে, লুমেনটাও বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, বন্ধ তো হয়, এই জন্যই তো ভাস্কুলাইটিসে আমার ব্রাঞ্চ ভেন অক্লুশন, ব্রাঞ্চ রেটিনা আর্টারি অক্লুশন এগুলো তো ভাস্কুলাইটিসে হয়ই। কিন্তু এখানে এই ওয়ার্ল্ডে এইটা তখন যখন শীতিং বলবো তখন এখানে আমরা আর কোনো হেমোরেজ টেমোরেজ দেখবো না, এবং আমরা লুমেনটা আমরা দেখবো যে ওয়ালের এই যে আমাদের যে ফ্লাফি মার্জিন, এই ফ্লাফি মার্জিন থাকবে না, ইয়েলোইশ একটু কালার আছে, সেটাও তখন সাদা দেখা যাবে এবং ওই স্ক্লেরোসিসের মতোই দেখা যাবে তখন। হ্যাঁ, স্ক্লেরোসিসের মতোই দেখা যাবে, কিন্তু স্ক্লেরোসিস আর ভাস্কুলাইটিসের যে হিল্ড ভাস্কুলাইটিস ঠিক এক হবে না। এটা এখন কি করে বুঝাই তোমাদের? এই যে দেখো, এটা আমরা এখানে শীতিং বলতে না বলে আমরা কি বললাম, এখানে হলো ইনফ্ল্যামেটরি কাফিং বা শীতিং বলে। আমি তোমাদের বলছি শীতিং বললে পরীক্ষায় ফেল হবে না, হ্যাঁ শীতিং বললে ফেল হবে না, কিন্তু আমরা বলবো এটা দেখে বুঝতে পারতেছি এটা একটা অ্যাক্টিভ লিশন। তার কারণ হচ্ছে যে দি মার্জিন বা অফ দি হোয়াইট ম্যাটার ইজ নট রেগুলার, নট শার্প, ইরেগুলার, এবং সামার ইট ইজ থিকেন, সামার ইট ইজ লেস থিকেন। এটাকে আমরা এই জন্য বলতেছি এটা ইনফ্ল্যামেটরি এক্সুডেট জমা হয়েছে, পেরিভাস্কুলার কাফিং হয়েছে, এবং অ্যাডজাসেন্ট যে হেমোরেজ আছে এগুলা দেখে আমরা বুঝতেছি এটা একটা অ্যাক্টিভ লিশন। যেমন তুমি যদি এই ডানের ছবিটা খেয়াল করো, এখানে কোনো হেমোরেজ দেখা যায় না, হ্যাঁ সব চলে গেছে, এই জায়গাটা অ্যাট্রোফি হয়ে গেছে, ফলে এটা যে একটা ওল্ড লিশন, এই কনসেপ্টটা তো চেহারা দেখে আসতে হবে। তাহলে এটা আমরা সেদিনও বলছি তোমাদের এই ডিস্ক নিয়ে বড় সমস্যা। এই ডিস্কটা ওয়েল ডিফাইন্ড মার্জিন, পেল হোয়াইট এবং স্মল ভেসেল রিডিউসড, কিন্তু রেটিনাল ফান্ডাসে কোনো চেঞ্জ নাই, আর্টারি ভেন নর্মাল আছে, ফান্ডাস ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, সো ইট ইজ এ কেস অফ প্রাইমারি অপটিক অ্যাট্রোফি। কিন্তু যদি এর সঙ্গে আর্টারি গুলো সুতার মতো থাকতো, এই একই চেহারা কিন্তু আর্টারি সুতার মতো হয়ে গেছে, তখন এটাকে আমরা বলতাম কনজিকিউটিভ অপটিক অ্যাট্রোফি। আচ্ছা, এই ছবিটা তোমাদের কালকে আর দেখাইনি, এখানে যদি খেয়াল করো যে এই যে দেখো এখানে, এই যে দেখো এটাকে কি বলতেছি, এটা হচ্ছে ওসিটি অফ দি করয়েড, এই জায়গাটা করয়েড দেখা যাচ্ছে, এবং আমরা যদি এখানে দেখি যে করয়েডের ভিতরে আমাদের কি থাকে, আউটার যে খোপগুলা দেখা যায় সেই কালো কালো গোলগুলা, এটা হচ্ছে হেলার্স লেয়ারের লার্জ ব্লাড ভেসেল। তারপরে আরেকটু কাছে গেলে দেখা যায় মানে ইনার সাইডে মিডিয়াম সাইজ ব্লাড ভেসেল। তারপরে একদম আরপি লেয়ারের অ্যাডজাসেন্ট যে ছোট ছোট ভ্যাকুলস এর মতো দেখা যায় সেগুলা হচ্ছে আসলে কোরিও ক্যাপিলারিস। আচ্ছা, এটা কি? ডিস্ট্রফি স্যার, স্টার ডিসক্রাইব করো। বলো বলো। এই সুমাইয়া বলো, সুমাইয়া আসো নাকি আজকে না নাই? আছি স্যার। বলো এটা কি মনে হচ্ছে তোমার?
ম্যাকুলার ডিস্ট্রফি মনে হচ্ছে স্যার। না, তুমি ফাইন্ডিংসটা বলো। স্যার দেয়ার আর some discoloration at the area of at the center of the macula in both eyes involving yellowish pigmentation and some whitish areas surrounding the pigmentation, sir. প্রথম কথা হলো যে ফোবিয়াল শেপ, নর্মাল ফোবিয়াল কন্টুর ইজ লস্ট, তাই না? জি স্যার। ফোবি লস্ট। তারপরে দি about 2 disc diameter বা 2.5 disc diameter area of কি বলবো এটাকে বলো? স্যার Retina- yellowish discoloration অথবা yellowish Macular material deposition. center of the macula is become thin and এটাকে আমরা বলি বিটেন ব্রঞ্জ অ্যাপিয়ারেন্স। এই যে এই জায়গাটা আসলে এটা তো ছবিতে প্র্যাকটিক্যালি আরেকটা অন্যরকম দেখা যায়, এটাকে আমরা বলি বিটেন ব্রঞ্জ অ্যাপিয়ারেন্স। কিন্তু ডিস্ট্রফি কেন বললাম এটাকে? স্যার দুই চোখে একই রকম স্যার, বায়োল্যাটারাল এবং মরফোলজিক্যালি সিমেট্রিক্যাল Symmetrical. স্লাইট ডিফারেন্স থাকতে পারে। আর কি জন্য ডিস্ট্রফি বলছি? এটাকে যদি আমরা বলি ডিজেনারেশন, এআরএমডি বললে কি হবে? স্যার একদম মানে সিমেট্রিক্যাল থাকবে না, এই দুই চোখে অ্যাসিমেট্রিক্যাল থাকে, ডিজেনারেশন। আর স্যার আর কি? ইউনিল্যাটারাল হতে পারে স্যার। আর এটা স্যার দুজন থাকতে পারতো স্যার। এখানে কোনো ব্লাড ভেসেল নাই, সাথে অ্যাসোসিয়েটেড ব্লাড ভেসেল দেখা যাচ্ছে না, ইনফ্লামেশন। কোনো হেমোরেজ নাই। এই জন্য আমরা এটা এআরএমডি ওয়েট এআরএমডি বলতে পারতেছি না। আর ড্রুজেন কখনো এইভাবে থাকে না। হ্যাঁ, ড্রুজেনের মাঝখানে কোনো পিগমেন্ট দেখা যায় না, মানে এই যে এরকম পিগমেন্ট ক্লাম্প আছে, এটা ভালো বোঝা যাচ্ছে না, এরকম দেখা যাবে না। এই জন্য আমরা এটাকে ডিস্ট্রফি বলতেছি। এই পেশেন্টটার দেখে কি ফান্ডাস দেখে কি বয়স বোঝা যাচ্ছে? ইয়াং মনে হচ্ছে স্যার। ইয়াং ফান্ডাস, ইয়েস। এবং আমরা এখানে অ্যানজিওগ্রাম করে কি পাচ্ছি? স্যার হাইপারফ্লোরেসেন্স। হাইপারফ্লোরেসেন্স কেন হলো? উইন্ডো ডিফেক্ট। ডিউ টু আরপি অ্যাট্রোফি আর ডিউ টু Thinning, থিনিং অফ দি সেন্টার অফ দি ম্যাকুলা। এটা হচ্ছে ট্রান্সমিশন ডিফেক্ট বা উইন্ডো ডিফেক্ট। মানে করাডাল ফ্লোরোসেন্স ইজ markedly visible at the center of the macula where which should not be visible due to thinning of the retinal pigment epithelium and overlying photoreceptors. Markedly thinning of the pigment epithelium photoreceptors, এখানে আমাদের হাইপারফ্লোরোসেন্স দেখা যাচ্ছে ডিউ টু ট্রান্সমিশন ডিফেক্ট। এটা আসলে এখানে কোনো লিকেজ নাই, এটা হচ্ছে করাডাল ফ্লাশটা এখানে বেশি দেখা যাচ্ছে দেন দি সারাউন্ডিং এরিয়া। এই জায়গার চেয়ে এই জায়গায় করাডাল ফ্লাশটা অনেক বেশি দেখা যাচ্ছে। এটা কি? সেম ডিস্ট্রফি মনে হচ্ছে। সেম ডিস্ট্রফি। ওইটার নাম কি? আগেরটার নাম কি? স্টারগার্ড ডিজিজ। স্টারগার্ড ডিজিজ ছিল। আর এটার নাম কি? এটা তো স্যার কেমন প্যাটার্নটা কেমন বলো? এটা অনেকটা বেস্ট হানিকম প্যাটার্ন, মনে হচ্ছে। হানিকম প্যাটার্ন। ঠিক আছে, দেখো খোপ 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 দেখা যাচ্ছে। হ্যাঁ, মৌচাকের যেমন ওই যে মৌমাছি যেমন চাক বানায় এরকম খোপ 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 খোপ, এটাকে আমরা হানিকম প্যাটার্নে বলতেছি। দিস ইজ অ্যানাদার ভ্যারাইটি অফ ডিস্ট্রফি। এগুলো তোমাদের অত লাগবে না। এখানে কি দেখা যাচ্ছে বলো তো? এগুলোর পাকান টাইপের। ভাইরাল ফোল্ড। হ্যাঁ বলো বলো। স্যার আর্টেরিয়ল গুলো মনে হচ্ছে একটু ম্যাকুলার দিকে একটু মানে অ্যাট্রাক্টেড বা একটু
পুলড হয়েছে স্যার। আর সুপারটেম্পোরাল ভাস্কুলার সুপারটেম্পোরাল ভেসেলের জাস্ট ইনফেরিয়র টু দ্য সুপারটেম্পোরাল ভেসেল একটু হোয়াইটিশ Fibrous tissue দেখা ফাইব্রোভাস্কুলার যাচ্ছে। ব্যান্ড মনে হচ্ছে স্যার। Fibrous tissue is seen. A whitish And also fibrous material, fibrous tissue মতো দেখা যাচ্ছে উপরে, এবং নিচেও fibrous tissue মতো দেখা যাচ্ছে। আর এখানে কি দেখা যাচ্ছে? অন্য nasal এই যে centrosacral region এ কি দেখা যাচ্ছে? আর্টারিয়াল গুলো মনে হচ্ছে আর বিং পুলড টুয়ার্ডস দ্য ম্যাকুলা স্যার, মানে একটু Artery। স্ট্রেটেনিং। আর জি স্যার, এখানে আমরা বেশ কিছু রেডিয়েটিং ফোল্ড দেখতে পাচ্ছি। ও আচ্ছা। সেন্টার অফ দ্য ম্যাকুলা থেকে ডিস্কের মার্জিন পর্যন্ত some radiating folds are visible and the arteries become straightened হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে সবগুলো আর্টারি। তাহলে এখানে কি আছে আসলে? ইয়ারাম থাকতে পারে, পাকারিং হয়ে গেছে স্যার, এগুলো পাকারিং। এটাকে বলে ম্যাকুলার পাকার। এই ম্যাকুলার পাকার কি জন্য হয়? যদি স্যার ইয়ারাম থাকে বা এপিরেটিনাল মেমব্রেন, ভেরি গুড। এপিরেটিনাল মেমব্রেন যখন একদম প্রথমে থাকে তখন এটা ট্রান্সলুসেন্ট থাকে, কিন্তু ইন কোর্স অফ টাইম তখন এটাকে আমরা বলি সেলোফেন ম্যাকুলোপ্যাথি। কিন্তু ইন কোর্স অফ টাইম the membrane become organized and more thicker and contracted. When this epiretinal membrane contract, due to this contraction, the blood vessels are drawn towards the center of the macula. Lower temporal and upper temporal vessels are drawn due to contraction of the epiretinal membrane. They are drawn towards the macula. Even the vessels arising from the margin of the disc, from the temporal side of the disc, they are also drawn towards the macula, so they become straightened. And due to this contraction, some radiating folds are seen in their centrosacral region. That means nasal side of the macula te radiating fold দেখা যাচ্ছে। এর পরে কি হবে? এই ম্যাকুলার পাকার পরে কি করবে? প্রথমে তো সেলোফেন ম্যাকুলোপ্যাথি ছিল, তারপরে ম্যাকুলার পাকার ম্যাকুলার হোল হতে পারে স্যার। ইক্টোম্যাকুলার ট্র্যাকশন হবে, আলটিমেটলি ম্যাকুলাতে হোল হবে। হোল হয়ে যাবে। এটা কি? Port's disease. এটা বর্ণনা করো। Sir, multiple yellowish, golden yellow color exudate above the optic disc, supratemporal arcade, infratemporal arcade, and in the macula. কোন লেয়ারে আছে এটা? Sir, intraretinal অথবা subretinal blood vessel দেখা যাচ্ছে উপরে। Blood, they are in front of the exudate, yellowish exudate, the blood vessels are visible. So they are deep to the retinal blood vessel, তাই না? So they are deposited in the subretinal space and also in the interretinal space. এগুলা yellowish কেন দেখা যাচ্ছে? They are actually cholesterol material, lipid material deposition. এটা কোন ডিজিজে হয় এরকম? Coast disease, sir. পোস্ট ডিজিজ কাদের হয়? Sir, male, young male patient. ইয়াং মেল, সাধারণত ফার্স্ট আর সেকেন্ড ডিকেডে এটা দেখা যায়। এবং এটার যদি আমরা অ্যানজিওগ্রাম দেখি, অ্যানজিওগ্রামে কি দেখা যাচ্ছে? আমরা কিন্তু এখানে শুধু সেন্টারটা দেখছি, এই সেন্টারের কোনো ব্লাড ভেসেলের অ্যানোমালি দেখতে পাইনি। কিন্তু আমরা যখন, এটা কিন্তু সেম পেশেন্ট, এটা আমারই পেশেন্ট, আমরা যখন অ্যানজিওগ্রাম করলাম তখন দেখো এই যে পেরিফেরাল ব্লাড ভেসেল, এখানে কি দেখা যাচ্ছে? উপরের ডানের ছবিটাতে কি দেখা যাচ্ছে? Dilatation, sir. অ্যানিউরিজমাল ডাইলেটেশন আছে, ইস্কিমিয়াও আছে, তাই না? ভাস্কুলার, এই যে দেখো ভাস্কুলার, এগুলো কি নর্মাল রেটিনাল ভেসেল? দে আর নট নর্মাল রেটিনাল ভেসেল, দে আর অ্যাবনর্মাল ভেসেল। দি ভাস্কুলার অ্যানোমালি প্রেজেন্স ইন দ্য পেরিফেরি, এইগুলা হচ্ছে কনজেনিটাল ভাস্কুলার অ্যানোমালি থাকে, টেলাঞ্জিওক্টেশিয়া থাকে। এই যে ভেসেল গুলা ডাইলেট করে গেছে, ছোট ছোট ক্যাপিলারি গুলো ডাইলেট করে গেছে, অনেক বড় হয়ে গেছে, এই জায়গায় আমরা বলি টেলাঞ্জিওক্টেটিক ভেসেল। এই ভাস্কুলার টেলাঞ্জিওক্টেশিয়া, প্রেজেন্স অফ টেলাঞ্জিওক্টেশিয়া and huge amount of exudate in the subretinal and interretinal space
indicate this is a Coats disease. এটা কি? স্যার সেকেন্ডারি অপটিক অ্যাট্রফি বলতে পারবো এটা? বলতে পারবা কেন? বলবা না কেন? কি কি আছে বলো, ফাইন্ডিং সেকেন্ডারি বলো। অপটিক স্যার optic disc margin blurred, optic disc is mildly elevated, color is a dirty yellow color or yellowish color is present and এখানে ইয়েলোইশ কোথায়? এটা হোয়াইটিশ। ডার্টি হোয়াইট বলতে পারো, ডার্টি হোয়াইট বলতে পারো। আর number of small blood vessel vessels over the disc is reduced and markedly obscuration reduced, markedly reduced and physiological curve is obliterated obliterated. due to কি জন্য obliterated হচ্ছে? Gliosis. গ্লাইসিস। আর মার্জিনটা কি বলবা? Margin blurred. আমরা আসলে আমি তোমাদের একটা কথা বলি, আমি যেটা পছন্দ করি যখন ইডিমা থাকবে তখন ব্লাড বলো, যখন ফাইব্রাস টিস্যু ডিপোজিশনের জন্য মার্জিনটা ইরেগুলার হয়ে যাবে তখন সেটাকে ডিস্টর্টেড বলো। মার্জিন ইজ ডিস্টর্টেড আর কাপ ইজ অবলিটারেটেড এবং স্মল ভেসেল ওভার দ্য ডিস্ক ইজ রিডিউসড, ডিস্ক সারফেস ইজ স্লাইটলি এলিভেটেড ডিউ টু ডিপোজিশন অফ ফাইব্রাস টিস্যু বা গ্লায়াল টিস্যু। এবং গ্লায়াল টিস্যু এটা যে এলিভেটেড কিভাবে বোঝা যাচ্ছে, যারা অনেকেই বুঝো না তারা একটু খেয়াল করো, এই যে বেন্ডিং অফ ব্লাড ভেসেল এট দ্য মার্জিন, এই বেন্ডিং দেখে আমরা বুঝতে পারছি এই জায়গাটা একটু এলিভেটেড। হ্যাঁ, এটা কিসের জন্য হতে পারে? Sir, papilledema regressing stage, মানে atrophic stage of papilledema. এটা কি? আচ্ছা, এটা মনে হয় দেখাইছিলাম আগে, এটা দেখাইছিলাম। এটা কি বলো, একজন বলো তো। এই যে চিটাগাং লায়ন্সের একজন ডিপ্লোমা স্টুডেন্ট বলো, এটা বর্ণনা করো। একজন কথা বলো, কথা বলো। Sir, আরে old BRVO. কে বলতেছো তুমি? স্যার আনিলা স্যার, মানে এখানে এক্সুডেড হার্ড এক্সুডেড দেখা যাচ্ছে স্যার। না, আর অনিলের কাছ থেকে শুনতে চাচ্ছি না, আমি এটা ডিপ্লোমা কারো কাছ থেকে চাচ্ছি। ডক্টর আজিম, ডিসিও সিআইটিসি, বলো তো একটা। ডক্টর আজিম, তুমি একটু ফাইন্ডিংস গুলা বলো, ডায়াগনোসিস লাগবে না, জাস্ট ফাইন্ডিংস বলো। Sir, there is a multiple hard exudate present in between the superior inferior arcade, and there is a hemorrhage present in the center of the macula. আর The artery is obliterated. আর্টারি অবলিটারেটেড? কোন আর্টারি অবলিটারেটেড বলো, কোন জায়গার লোকেশনে? Sir, inferior arterial arcade. হ্যাঁ হ্যাঁ, Inferior artery. ইনফিরিয়র আর্টারি অবলিটারেটেড। আচ্ছা, ডক্টর নাজমুল হাসান কোথায় আছো জানো? ডক্টর নাজমুল হাসান, আচ্ছা দেবজানি বলো, আর্টারিতে কি আছে দেখো। Sir, superiotemporal artery, sir, branch of the superiotemporal artery
is occluded maybe, and there is a some part of the তোমার এটা ডায়াগনোসিস কি? sir all sir all BRVO sir superior-temporal artery sir. অল Sorry, বিআরবিও। তাহলে তুমি জি স্যার তাহলে all তুমি sir. এটা আর্টারি অক্লুশন বলতেছো কেন? এটা তো বিআরবিও, ভেনাস অক্লুশন। Venous আর্টারি occlusion. অক্লুশন বললা কেন? আর্টারি অক্লুশন হলে কি এরকম হেমোরেজ হবে? না স্যার হেমোরেজ হবে। তাহলে এটা এই যে তুমি যদি আপার টেম্পোরাল আর্টারিটা দেখি, আপার টেম্পোরাল আর্টারিটা কি দেখা যাচ্ছে? At some places the upper temporal artery জি স্যার almost visible. invisible. হ্যাঁ ইনভিজিবল স্যার। এই জায়গাটা ইনভিজিবল হয়ে গেছে, জি এই স্যার জায়গাটা অনেক ন্যারো দেখা যাচ্ছে, আবার এখানে একটু মোটা আছে, আবার একটু ন্যারো হয়ে গেছে। এটাকে বলে ফোকাল অ্যাটেনুয়েশন অফ দি রেটিনাল আর্টারিজ। দিস ইজ এ কেস অফ ফোকাল অ্যাটেনুয়েশন। জেনারেলাইজড অ্যাটেনুয়েশন হয়, ফোকাল অ্যাটেনুয়েশন হয়। এখানে আমরা ফোকাল অ্যাটেনুয়েশন অফ দ্য রেটিনাল আর্টারি দেখতে পাচ্ছি আপার টেম্পোরাল আর্টারিতে অ্যাট মাল্টিপল ফোকাস। ফোকাল অ্যাটেনুয়েশন মানে মাল্টিপল ফোকাসে, একটা ফোকাসে অথবা মাল্টিপল ফোকাসে রেটিনাল আর্টারি অ্যাটেনুয়েশন হয়ে গেছে। এই অ্যাটেনুয়েশনটাকে কি ইন্ডিকেট করে? হাইপারটেনশন। এটা ইন্ডিকেট করে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপারটেনশন। হাইপারটেনশনের পেশেন্টের আমরা যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির গ্রেড পড়ি, গ্রেডে 1 এ হবে ফোকাল অ্যাটেনুয়েশন, তারপরে হবে জেনারেলাইজড অ্যাটেনুয়েশন, তারপরে হবে হার্ড এক্সুডেট, হ্যাঁ ফ্লেম শেপেড হেমারেজ, যেগুলো তারপরে গ্রেড 3, 4 আছে না। গ্রেড 4 এ যায় প্যাপিলিডিমা বা ডিসকিডিমা। প্যাপিলিডিমা তো না, ডিসকিডিমা। তো একদম আর্লি স্টেজ আমরা যদি বলি যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির আর্লি স্টেজে কি পাওয়া যাবে? আর্লি স্টেজে পাওয়া যাবে ফোকাল এন্ড জেনারেলাইজড অ্যাটেনুয়েশন। জি স্যার এইটা সেই অ্যাটেনুয়েশন, ফোকাল অ্যাটেনুয়েশন হয়েছে। এই জন্য তার ইন্ডিকেট করতেছে যে দি ওয়াল ইজ থিকেন এন্ড দ্যাটস ওয়াই দি পেশেন্ট ডেভেলপ বিআরভিও। বিআরভিও এই আর্টারিটা কম্প্রেস করছে ভেনকে, ফলে বিআরভিও হয়েছে, স্লাজিং অফ ব্লাড ফ্লো হয়েছে, ডিসল্যামিনার অফ ব্লাড ফ্লো হয়েছে, ফলে থ্রম্বোসিস হয়ে গেছে। এইটা এটা এইটা তোমার এই বিআরভিও কি ফ্রেশ না ওল্ড? ওল্ড স্যার। কিভাবে বুঝলা? ওই যে স্যার প্রেজেন্স অফ হার্ড এক্সুডেট স্যার। হার্ড এক্সুডেট, হার্ড এক্সুডেট এই যে এটা যেমন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ফ্রেশ হেমোরেজ। এখানে আমরা কিছু কটনুল স্পট দেখতেছি, কিন্তু হার্ড এক্সুডেট দেখতে পাচ্ছি না। তার মানে এই যে ব্লাড থেকে যে আরবিসি গুলা বেরিয়ে আসছে, এর সঙ্গে পানি বেরিয়ে আসছে এবং এর সঙ্গে প্রোটিনও বেরিয়ে আসছে। সেই প্রোটিন গুলা ম্যাক্রোফেজ এনগালফ করে হার্ড এক্সুডেট হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইটা যখন ইডিমা যখন কমে যাবে, এই হেমোরেজ কমে যাবে, ইডিমা কমে যাবে, তখন হার্ড এক্সুডেট গুলা ভিজিবল হবে। এই জন্য এখানে আমরা হার্ড এক্সুডেট অনেক দেখতে পাচ্ছি। এটা বুঝতে পাচ্ছি যে এটা আসলে 2-3 মাস আগের ঘটনা। তখন কিন্তু হার্ড এক্সুডেট দেখা যায়নি, শুধু হেমোরেজ দেখা গেছে। এখন হার্ড এক্সুডেট ভিজিবল হয়ে গেছে। জি স্যার। এবং অ্যানজিওগ্রাম দেখে এটা কি বুঝতেছো? এটা কি ইসকিমিক না নন ইসকিমিক? এটা হচ্ছে নন ইসকিমিক। আমরা সিরিয়াল ফটোগ্রাফে দেখতে পাচ্ছি প্রথমে অল্প লিকেজ হয়েছে, তারপরে হিউজ লিকেজ হয়েছে, কিন্তু কোনো নন পারফিউজড এরিয়া দেখতে পাচ্ছি না। সো ইট ইজ এ কেস অফ, তাহলে এই পেশেন্ট কম দেখতেছে কেন? তাহলে what are the causes of reduced vision in a patient of old BRVO or CRVO? ইসকেমিয়া হতে পারে স্যার, দুইটা কারণ, পরিষ্কার কথা, দুইটা কারণ, only 2 causes। একটা হচ্ছে persistent macular edema, persistent macular edema or macular ischemia।
আচ্ছা, এই পেশেন্টের কি পিপুলার রিঅ্যাকশন কেমন থাকবে? স্যার ব্রিজ থাকবে স্যার, ভালো হ্যাঁ, থাকবে। ব্রিজ থাকবে স্যার, নর্মাল থাকবে, নর্মাল। কারণ এখানে কোনো ইস্কিমিয়া নাই, এই পেশেন্টের পিপুলার রিঅ্যাকশন নর্মাল থাকবে। এটা কি M21 কে? M21 M21 কে এটা? এরকম ছদ্মনামে এখানে থাকবা এবং ছদ্মনামে টিচারকে গালিগালাজ করবা ফেসবুকে, হ্যাঁ, এগুলো তো আমার পছন্দ না। আমার কথা হচ্ছে তোমাদের জোরাজুরি তো কিছু নাই, এখানে থাকলে থাকো, না থাকলে না থাকো, এগুলো তো খুব খারাপ জিনিস। একটা জিনিস মনে রাখবা, কোনো টিচারই তার ছেলে মেয়েদেরকে ফেল করাতে চায় না, কখনোই না। এবং কোনোদিন টিচারকে গালি করে খুব বড় বড় কিছু হতে পারবা না। গালি দিতে পারবা, টিচার তোমাকে গালি দিতে যাবে না, কিন্তু টিচারকে গালিগালাজ করে খুব বেশি উপরে উঠতে পারবে না। একদিন তুমিও এগুলা ফেরত পাবা, তখন হয়তো আমরা আর বেঁচে থাকবো না, কিন্তু এগুলা সব ফেরত পাবা এক সময়। M21 কে? কথা না বললে ব্লক করে দেব, রাখবো না এসব। স্যামসাং লেখা উঠতেছে কার? স্যামসাং কে বলো তো? আচ্ছা, সুমিত্রা সাহা কোথায় আছো? স্যার ময়মনসিংহ মেডিকেল কলেজে আছে। আচ্ছা, এটার ফাইন্ডিংসটা বলো। Media is clear, optic disc margin blur, and optic disc is pale, and arteriolar attenuation present in the superior vascular arcade, and overall retina is pale, and there is foveal reflex dull. আমি তো ফোপিয়াল রিফ্লেক্স খুব ভালো দেখতেছি, তুমি ডাল কোথায় পাইছো? এটা কি ডায়াগনোসিস কি? Sir, consecutive optic atrophy. কি জন্য? রেটিনার অসুখটা কি? রেটিনার স্যার এখানে যে ভাস্কুলার শিথিং সিআরও, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন, নিচের দিকের আর্টারি কি দেখা যাচ্ছে না? এই যে আর্টারি দেখা যায়, এই আর্টারিটা বন্ধ হয়েছে, এই আর্টারি তো খোলাই আছে, এইদিকে তো একটু ইডিমাও আছে দেখা যায়, হ্যাঁ। তা এবং ডিস্কটা দেখো, ডিস্কের আপার পার্টটা যেরকম সাদা হয়েছে, নিচের পার্ট কিন্তু ওরকম সাদা হয় নাই, তাই না? এবং এইটা তোমার স্ক্লেরোজড হয়ে গেছে। তাহলে আমি তোমাকে এটা তুমি পার্শিয়াল অপটিক অ্যাট্রফি বলতে পারো, কমপ্লিট অপটিক অ্যাট্রফি বলা যাবে না, কারণ স্টিল দি ম্যাকুলার এরিয়া ইজ হেলদি। এটা শুধু আপার পার্ট, বিআরএ, ওল্ড বিআরএও বলতে পারো, ঠিক আছে? এটা আর্টারি, কিন্তু ওল্ড বিআরএ থেকে এরকম হয় না, আর্টারি গুলা এরকম হয় নাকি? আর্টারি গুলো অ্যাটেনুয়েটেড থাকে, ভেনাস, এটাকে বিআরভিও বলা যাবে না?
আপার টেম্পোরাল বিআরবিও, ওল্ড আপার টেম্পোরাল বিআরবিও। স্যার এটা ওল্ড বিআর ভিউ হবে না স্যার? হ্যাঁ কি এটা ওল্ড বিআর ভিউ হবে না স্যার? কারণ বিআরবিও ভেইনের তো আমি শিপিং আছে, বলতেছি। ভেইনের আমরা একটু শিপিং আবার আছে। দেখি, আবার একটু দেখি। এই যে দেখো, আমরা এখানে কিন্তু আটারিটা সাদা দেখি না। আটারিয়াল আমরা এখানে আটারিটা সাদা দেখি না, আটারিটা চিকন দেখি, ন্যারো দেখি। হ্যাঁ, এক সময় এসে দেখা যাবে যে এই সাদাটা চলে যাবে, কিন্তু আটারিটা এই চিকন ন্যারোই থেকে যাবে, কিন্তু এটা সাদা হয়ে যাবে না। কিন্তু ভেনের ক্ষেত্রে এই যে আমরা দেখো, এই যে ভেনের ক্ষেত্রে ভেন এরকম সাদা হয়ে যায়। হ্যাঁ, ভেনটা সাদা হয়ে গেছে, কিন্তু বিআরএওতে কিন্তু আটারিটা সাদা হয়ে যায় না, আটারিটা থিন হয়ে যায়, একদম ন্যারো সুতার থ্রেড লাইক হয়ে যাবে, কিন্তু এরকম হোয়াইটেনিং হয়ে যাবে না। সুতরাং আমরা এখানে যেটা দেখতেছি, এই যে এখানেও দেখো, এখানেও দেখো, এই যে এটা একটা বিআরবিও, এবং এখানেও দেখো ভেনটা সাদা হয়ে গেছে, ভেন যেটা বন্ধ হয়ে গেছে সেটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওল্ড বিআরবিও স্যার। ওল্ড বিআরবিও তো, কিন্তু ভেনের কালার কি হয়েছে? সাদা হয়ে সাদা গেছে, হয়ে গেছে স্যার। সাদা হয়ে গেছে। সেরকম এখানে দেখো, এটা আসলে ওল্ড বিআরবিও, ঠিক আছে, এটা আসলে ওল্ড বিআরবিও। এটাকে আটারি অক্লুশন বলা যাবে না, আটারিতে এই জায়গাটা পেল হয়ে যাবে, থিন দেখাচ্ছে, রেটিনাল ট্রান্সপারেন্সি আবার ফিরে আসবে। সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন আমরা যে দেখালাম একটা, এই যে আমরা দেখো এখানে যেটা দেখাইছি, একটা ওল্ড এবং একটা নিউ, একটা ফ্রেশ আর্টারি। যখন সেন্ট্রাল রেটিনা আর্টারি, বাম পাশের ছবিটা দেখো, এখানে রেটিনাটা সাদা হয়ে গেছে এবং চেরির স্পট দেখা যাচ্ছে, কিন্তু ডান পাশের ছবিতে আমরা দেখতেছি 1 মাস পরে বা 2 মাস পরে যখন আমরা দেখব, তখন পুরো ডিস্কটা সাদা হয়ে যাবে। রেটিনাল আর্টারি কিন্তু সাদা হয়ে যাবে না, আর্টারি গুলা অ্যাটেনুয়েটেড থ্রেড লাইক ইনভিজিবল হয়ে যাবে,
retinal arteries are markedly attenuated or even segmented, and the arteries are not white in appearance. এটা বুঝতে হবে। সুতরাং এটা হলো CRAO, ওল্ড CRAO, বামেরটা হচ্ছে ফ্রেশ CRAO, ডানেরটা হচ্ছে, এবং CRAO যখন ভালো হয়ে যায়, অর্থাৎ যখন 1 মাস পরে, তখন রেটিনার নর্মাল কালারটা ফিরে আসে। কি জন্য ফিরে আসে বলো? নর্মাল কালার ফিরে আসে ডক্টর। রিজলভ হয়ে যায় স্যার, এই জন্য। হ্যাঁ, কি স্যার ফ্রেশ সিআরএওতে যে ইডিমা ছিল রেটিনাল, সেটা স্যার ওল্ড এজে মানে ইডিমাটা রিজলভ হয়ে গেছে, এর জন্য স্যার। তাহলে রেটিনা কি রিকভার করে? না স্যার। তাহলে কালারটা আসলে আসছে কেন? আসছে এই জন্য স্যার যে আন্ডারলাইন কোরয়েডের জন্য স্যার। রেটিনার কালার তো আসলে নিজের কোনো কালার নাই। এটা জি স্যার, যেহেতু আন্ডারলাইন রেটিনাতে কোরয়েডের ইডিমা কমে গেছে, তার কালারটা ফিরে আসছে, মানে করয়েডের লালটা দেখা যাচ্ছে, করয়েডের যে রেডিশ অ্যাপিয়ারেন্স সেইটা দেখা যাচ্ছে। আর যেহেতু এটা কালার ফিরে আসছে, সেই জন্য তার চেরির স্পটটাও চলে গেছে, সাদা, চতুর্দিকে সাদা দেখে ফোবিয়াটা লাল দেখা যায়। এখন যেহেতু চতুর্দিকে নর্মাল কালার এসে গেছে, এই জন্য ফোবিয়াটার চেরির স্পট নাই। কিন্তু একটাই প্রমাণ আছে যে আর্টারি গুলা সেই সুতার মতোই রয়ে গেছে। আর্টারিজ আর স্টিল ভেরি ন্যারো, ভেরি মানে থ্রেড লাইক arteries, and the entire disc is whitish in appearance. স্যার আচ্ছা, কিছু ওল্ড বিআরবিউতে স্যার কিছুতে হচ্ছে অপটিটিক্স এর কালারটা পেল পাওয়া গেছে, আবার কোথাও স্যার অপটিটিক্স এর কালার পেল নাই ওল্ড বিআরবিউতে। এটা ডিপেন্ড করবে যে ভেন, ওই ভেনটা কি একদম গোড়া থেকে এফেক্ট করছে রেটিনাল আর্টারি ভেনকে। যদি এই যে দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটা না, এটা না, এটা দেখো, অপটিটিক্স নরমাল আছে, একদম কমপ্লিটলি নরমাল আছে। জি স্যার। যদিও এখানে একটা বিআরবিও হয়েছে, এবং এটা অলমোস্ট মানে ডিসঅ্যাপিয়ারিং, হেমোরেজ কমে গেছে অনেক, তাই না? অনেক হেমোরেজ কমে গেছে, রেটিনাতে একটু এই যে ফটোন স্পট আছে, একটু হার্ট এক্সুডেন্ট চলে আসছে, কিন্তু এখানে অপটিটিক্সটা কমপ্লিটলি নরমাল আছে। কারণ হচ্ছে ভেনাস অক্লুশন হয়েছে ডিস্কের, এখানে হয়নি। ডিস্ক থেকে আমার অ্যাবাউট এ ফিউ মানে অ্যাবাউট আচ্ছা, আমরা আমার মনে হয় এইটা শেষ করি, আমরা একটু অন্য জিনিস দেখাই শেষ করব। আমি অন্য একটা জিনিস শেয়ার করব। এটা কি বলো? ডাক্তার কি সুমি নাকি? সুমি বলো দেখি। সুমি দত্ত, বলো তো কি এটা? স্যার ডাক্তার রায়হান তালুকদার, কোথায় আছো রায়হান তালুকদার? আচ্ছা, বলো কোথায় আছো? আচ্ছা, তুমি কি এটা বলতে পারবা? বলো তো দেখি কি আছে এখানে। এটা বলা দেখো না, এটা তো ইরেগুলার একটা প্যাচ, ইরেগুলার ব্রাউনিশ প্যাচ, তাই না? তাহলে এটা
এখানে এটা কি মনে হচ্ছে তোমার কাছে, ডায়াগনোসিস কি? আচ্ছা ডক্টর সুমাইয়া বলো তো এটা কি? Sir, reddish brown lesion involving the part of limbus and also the conjunctiva and some feeder vessels can be seen. হ্যাঁ বলো, It's about, ডায়াগনোসিস বলো। sir, OSS sensor of OSS sensor. এটা মানে তুমি অকুলার সারফেস নিওপ্লেসিয়া বলতেছো, স্মোমাস নিওপ্লেসিয়া বলতেছো। জি স্যার, জি আচ্ছা স্যার। ডক্টর অমিতাভ বলো তো এটা কি? স্যার এটার ওকুলার সারফেস কমাস নিউপ্লাসিয়া স্যার। স্যার এটা কনজাংটিভাল নিভাস। হ্যাঁ স্যার এটা কনজাংটিভাল নিভাস। কে বলতেছো? স্যার ওকুলার জেসমিন। মেলানোসিস বলা যায় স্যার বড় টার্মে। আচ্ছা তুমি এটাকে জেসমিন এটাকে কনজাংটিভাল নিভাস কেন বললা? কি পয়েন্ট গুলো বলো, পয়েন্টস ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস। স্যার এটা হচ্ছে স্যার পিগমেন্টেড লেশন প্রেজেন্ট জাক্সটালিম্বাল এন্ড নিভাস কেন বলতেছো? এটা মেলানোমা বললে কি ভুল হবে? স্যার না এটা মেলানোমা স্যার। ডক্টর জেসমিন এটা নেভাস না মেলানোমা? স্যার এটা স্যার মেলানোমা। এখন উল্টায় গেছো। স্যার এখানে কি স্যার মানে ফিডার ভেসেল আছে। ফিডার এখানে ভেসেলের জন্য স্যার মেলানোমা বলবো। ফিডার ভেসেল আছে, তো এখানে যে টিস্যু আছে ওদের খাওয়া দাওয়া করা লাগে না? এটা যদি নেভাস হয়, নেভাসের যে মেলানোসাইট আছে এদের কি খিদা লাগে না? এদের কি মেটাবলিক অ্যাক্টিভিটির দরকার নাই? নেভাস কি খায়? মেলানোসাইট কি না খেয়ে বেঁচে থাকে? দিস ইজ এ কেস অফ নেভাস বিকজ তার প্রমাণ কি? একটা হচ্ছে ইট ইজ এ ফ্ল্যাট লিশন, লিশন ইজ ফ্ল্যাট, দেয়ার আর মাল্টিপল সিস্ট। হ্যাঁ এই যে দেখো মাল্টিপল সিস্ট দেখা যাচ্ছে। Some cystic changes is present in this area. These presence of these cystic changes and absence of markedly মানে কি বলে এটাকে, markedly dilated by vessel, feeder vessel. Feeder vessel is present. The feeder vessels are very pained. In case of melanoma, the feeder vessels will be embossed, dilated vessel and marked red in color. এবং দিস এই যে মাল্টিপল যে তোমার ইয়ে আছে এবং এটা কি ফ্ল্যাট, আর যদি এটা মেলানোমা হতো তাহলে এটা এলিভেটেড হতো। এবং আমরা এখানে ছবিতে ধরতে পারতেছি না, এটাকে আমরা মুভ করতে পারবো। এটা কনজাংটিভা, ওই জায়গায় যদি আমি সোয়াবস্টিক দিয়ে নাড়াচাড়া করি তাহলে দেখবো যে এটা নড়াচড়া করতেছে, ফিক্স না, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স না। এবং এখানে মাল্টিপল সিস্ট আছে এবং ফিডার ভেসেল ইজ প্রেজেন্ট বাট দ্য ফিডার ভেসেলস আর ভেরি পেইন্ড। এই জন্য এটাকে আমরা বলতেছি নেভাস। আমরা আরেকটা ছবি দেখি। এখানে দেখো, এখানে ফিডার ভেসেলস আর মার্কড, বেশ ডাইলেটেড একটা ফিডার ভেসেল দেয়, অনেকগুলা ফিডার ভেসেল আছে, একটা ভেসেল খুব ডাইলেটেড। এবং আরেকটা ছবি যদি আমরা দেখি, এখানে দেখো ফিডার ভেসেলস আর মার্কড, অনেকগুলি ফিডার ভেসেল এবং they are prominent. Feeder vessels are very much prominent. That means indicating that huge blood is supplying to the area of growth. ওই লিশনে প্রচুর ব্লাড সাপ্লাই হচ্ছে। আমরা যদি এই দুটার পার্থক্য দেখি এখন, এখানে প্রচুর ব্লাড সাপ্লাই, ফিডার ভেসেলস আর প্রমিনেন্ট, মাল্টিপল ফিডার ভেসেলস they are prominent,
But in nevus, the vessels are not very prominent. Feeder vessels are faint, not very prominent. And there are multiple cysts is present in the nevus, but no cyst is present in the melanoma. Melanoma-তে কোনো cyst থাকবে না এবং the lesion-টা হবে elevated. Lesion is slightly elevated and it is fixed to the underlying structure. আমরা যদি আরেকটা মেলানোমা দেখি, lesion is more dark and elevated. Elevated lesion and the feeder vessels are very much prominent and intrinsic vessels are also present within the lesion. Lesion-এর মধ্যে এর নিজস্ব blood vessel থাকবে আর feeder vessel গুলো খুব prominent হবে। এই দুটো দেখে এবং elevated lesion এবং fixed to the underlying structure that is immovable, immobile হবে, এটাকে নড়ানো যাবে না, তখন আমরা এটা বুঝবো যে এটা মেলানোমা। তাহলে এখন আমরা একটু পড়ি নেভাসের ক্যারেক্টারিস্টিক্স। নেভাস কিরকম হয়? নেভাস হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইবড এবং নেভাস হবে ফ্ল্যাট এবং মোবাইল। ফ্ল্যাট হবে, মোবাইল হবে, অ্যাপিয়ারেন্স অফ সিস্ট উইদিন দ্য লিশন, লিশনের মধ্যে মাল্টিপল সিস্ট দেখা যাবে এবং মে এলার্জ ডিউরিং পিউবার্টি অর প্রেগন্যান্সি, বাট ইট ইজ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন চান্স হলো only 1%. আমরা যদি এখন একটা মেলানোমার ক্যারেক্টারিস্টিক্স করি, ক্যারেক্টারিস্টিক্স অফ মেলানোমা, মেলানোমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লিশনটা হয় এলিভেটেড, এলিভেটেড লিশন, ফুললি অর পার্শিয়ালি পিগমেন্টেড অর ইভেন নন পিগমেন্টেড। মনে রাখতে হবে কনজাংটিভাল মেলানোমা লাইক দি মেলানোমা অফ দ্য choroid may not be pigmented at all or partially pigmented or fully pigmented. আমরা তিনটা লিশন দেখাইছি মেলানোমার, এটা একটা ফুললি পিগমেন্টেড, এটা হলো পার্শিয়ালি পিগমেন্টেড, আর এটা হলো পার্শিয়ালি পিগমেন্টেড পার্শিয়ালি নন পিগমেন্টেড, কিন্তু এটা হচ্ছে অলমোস্ট নন পিগমেন্টেড আর এটা হলো ফুললি পিগমেন্টেড এবং এলিভেটেড। তাহলে melanoma may be fully pigmented, partially pigmented or even non-pigmented. এবং elevated lesion এবং middle or old age এ হয় feeder vessel থাকে। Feeder vessels are very much prominent আর intrinsic blood vessel থাকে। মনে রাখতে হবে দুই রকম blood vessel আছে, feeder vessel এবং intrinsic blood vessel। এটা শুধু মেলানোমা না, যে কোনো ocular surface squamous neoplasia-তে দুই রকম ভেসেল থাকবে, ফিডার ভেসেল এবং ইন্ট্রিনজিক ভেসেল, এবং এটা হবে ইমমোবাইল এবং এইটা সাধারণত এনক্রচেস ওভার দ্য কর্নিয়া। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে মেলানোমাটা এনক্রস করছে ওভার দ্য কর্নিয়া, আর উপরের ছবিটা দেখো, এটা কর্নিয়াকে ইনভলভ করেনি, কিন্তু মেলানোমা কর্নিয়াকে ইনভলভ করে ফেলছে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার মেলানোমার সাথে ওএসএসএন এর ডিফারেন্স করবো কেমনে, যেটা নন পিগমেন্টেড মেলানোমা থাকবে সেগুলো? নন পিগমেন্টেড মেলানোমা তুমি দেখবা যে এটা শক্ত, ফার্ম, ফিক্স টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার, ফিডার ভেসেল আছে, ইন্ট্রিনজিক ভেসেল আছে, এলিভেটেড লিশন, তখন তুমি এটাকে মেলানোমা বলবা। এবং মেলানোমা ডিডি হিসেবে আসবে, শোনো, মেলানোমা ডিডি হিসেবে আসবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই যে আমরা যদি দেখি এরকম, এটা আমরা আজকে বলবো না, আরেকদিন বলবো। এই যে এটা আমরা দেখবো যে এরকম স্কোয়ামাস সেল কার্সিনোমা। দেখো আমরা যদি ডানের ছবিটা দেখো, এখানে পরিষ্কার স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটাকে আমরা বলতেছি প্লাকয়েড টাইপ, হ্যাঁ, এবং সাথে প্রমিনেন্ট ফিডার ভেসেল, এর ভিতরেও আবার ভেসেল আছে, এবং এই যে কর্নিয়াকে এনক্রস করে গেছে, কর্নিয়া ইনভলভ করে ফেলছে, সো এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার। আমরা এটা আবার আরেকদিন দেখাবো, আজকে সব দেখাবো। আচ্ছা এখন বলো এটা কি? এরকম কিন্তু পরীক্ষা আসে, দেওয়া হয়। স্যার ওকুলোটার্মাল মেলানোসাইটোসিস। হ্যাঁ স্যার ওকুলোটার্মাল মেলানোসাইটোসিস। আরেকটা নাম কি? নিভাস অফ ওটা।
নেভা সাপোর্টা, এটা এরকম কালার কেন হয়? হ্যাঁ, এটা স্যার ডার্মাল কালারটা রিজিয়নে এরকম মেলানোসাইট গুলো থাকে। হ্যাঁ, মেলানোসাইট নরমালি কিন্তু এপিডার্মিসে যে আসে, এপিডার্মিসে মেলানোসাইট কিন্তু ডার্মিস থেকে আসে। মেলানোসাইট কোন কোন কিসের অরিজিন, কিসের থেকে তৈরি হয়? নিউরাল ক্রেস্ট। নিউরাল ক্রেস্ট সেল, নিউরাল ভেরি গুড। নিউরাল ক্রেস্ট সেল থেকে ডার্মিস থেকে আলটিমেটলি এপিডার্মিসে আসে, কিন্তু দে বিকাম অ্যারেস্টেড ডেভেলপমেন্টালি, দে আর অ্যারেস্টেড অ্যাট দ্য রিজন অফ দ্য ডার্মিস। ডার্মিসেই থেকে যায়, পলিফারেশন ওখানে এক্সেস পলিফারেশন হয়, ফলে দে আর অ্যাকচুয়ালি ব্লুইশ ব্ল্যাক ইন এ কালার। স্কিন এবং অ্যাডজাসেন্ট স্কিন এবং কনজাংটিভাতে হয়, এবং এটা সাধারণত ইউনিল্যাটারাল হয়। এটার ভয় কি? এই পেশেন্টের কি ভয় আছে? গ্লুকোমা হয়। মেলানোমা হওয়ার চান্স আছে স্যার। দিস পেশেন্ট মে ডেভেলপ গ্লোকোমা। কেন গ্লোকোমা হয়? স্যার অ্যাঙ্গেলটাও পিগমেন্টেড হয়ে ট্রাবেকুলার যায়। মেশোকে স্যার পিগমেন্টেড হয়ে স্যার অ্যাকোয়াসিমা ড্রেনেজটা হ্যাম্পার হয় স্যার, এই কারণে আইপি বেড়ে গ্লুকোমা হতে পারে। পিগমেন্ট বেশি থাকতে পারে অথবা অ্যাঙ্গেল অ্যানোমালি থাকে, এই জন্য গ্লোকোমা হয়। আর কি হওয়ার ভয় আছে? এটাতে মেলানোমা হতে পারে, ইউবিএল ট্র্যাক্টে মেলানোমা হতে পারে। দিস পেশেন্ট মে ডেভেলপ uveal melanoma in old age, so this patient should be followed up every 1 year. প্রতি 1 বছর পর পর তাকে দেখতে হবে, এবং তার অ্যাঙ্গেল দেখতে হবে, তার ইন্ট্রাকুলার প্রেসার মাপতে হবে, ডিস্ক দেখতে হবে, রেটিনা দেখতে হবে, আইরিস, সিলিয়ারি বডি দেখতে হবে যে এখানে কোনো মেলানোমা হচ্ছে কিনা, ইন্ট্রাকুলার প্রেসার বাড়তেছে কিনা। এই পেশেন্টকে এই দুটা জিনিস মাথায় রেখে তাকে বছরে একবার করে ফলো আপ করতে হবে। এটা কি? এটা কি বলো? ডক্টর আরিফ কোথায় আছো? স্যার বি ইউনিটে আছি। আচ্ছা বলো তো এটা কি? স্যার পেরিওকুলার পিগমেন্টেড লেশন মনে হচ্ছে। হ্যাঁ, কি ডায়াগনোসিস কি? স্যার বিনাইন এপিডার্মাল মেলানোসিস। বেনাইন এপিডার্মাল মেলানোসিস, এটা আবার কই পাইছো? এপিডার্মিস কোথায় এখানে? এটা তো কনজাংটিভাতে, ডার্মিসে কই পেল? এপিডার্মিস কই পেল? হ্যাঁ স্যার মেলানোসাইটোসিস। মেলানোসিস বলে, ঠিক আছে। এটা কি নাম আছে একটা পরিষ্কার? এটাকে বলে ক্যাম, কমপ্লেক্সন অ্যাসোসিয়েটেড মেলানোসিস বা মেলানোসাইটোসিস। মানে কি? এটা হচ্ছে সাধারণত ডার্ক পিপুল, আমাদের মতো ডার্ক পিপুলদের, এই যে পৃথিবীর যে সমস্ত দেশের পিপুলস আর ডার্কার, যাদের বডিতে মেলানোসাইট বেশি থাকে, তাদের এরকম অ্যারাউন্ড দ্য লিম্বাস একটা সার্কুলার রিং লাইক, হ্যাঁ, পিগমেন্টারি চেঞ্জ পাওয়া যেতে পারে কনজাংটিভাতে, এবং সেটাকে আমরা বলি ক্যাম, কমপ্লেক্সন অ্যাসোসিয়েটেড মেলানোসিস। এইটা ছোটবেলার থেকেই থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ডার্কেনিংটা আরো বেড়ে যায়। এটা একটা বেনাইল লিশন, এর কোনো ক্ষতি নাই। এটা কি? এই পেশেন্টটার আগে এটা ছিল না। পেশেন্ট এসে বলতেছে যে আমার তো কোনোদিনই চোখের মধ্যে কিছু ছিল না, গত 6 মাস ধরে এরকম দেখতেছি কালো হয়ে গেছে। এটা কি? একটা এজেড মানুষ, মনে করো 50 ইয়ার্স। হ্যাঁ কি বলছো? কনজাংটিভাল মেলানোসাইটোসিস। কনজাংটিভাল মেলানোসাইটোসিস পেশেন্টের নতুন করে তৈরি হয়েছে। আগে নেভাস যেমন ছোটবেলা থেকেই থাকে, এই ডিউরিং প্রেগন্যান্সি বড় হয় বা ডিউরিং পিউবার্টি বড় হয়, এটা কিন্তু তার কিছুই ছিল না। এখানে কনজাংটিভাটা একদম নরমাল কালার ছিল। হ্যাঁ
কনজাংটিভাল পিগমেন্টেশন হতে পারে স্যার, ড্রাগ ইনডিউসড বা বা অ্যাকোয়ার্ড। ড্রাগ একটা পার্টিকুলার লোকেশনে ড্রাগ ইনডিউস হবে। বিটট স্যার কনজাংটিভাল মেলানোমা তাহলে স্যার মেলানোসিস মেল মেলানোমা এটাকে বলি আমরা, ওইটাকে আমরা কি বললাম, ক্যাম, আর এটাকে বলি প্যাম, প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস। প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস তার মানে এটা জন্ম থেকে থাকবে না এবং এটা কোনো কিছুর কারণে হবে না, ইডিওপ্যাথিক। এটা হলো ইডিওপ্যাথিক আননোন ইটিওলজি, সেই জন্য এটার নাম হলো প্রাইমারি। এবং এটা যেহেতু নট প্রেজেন্ট ফ্রম বার্থ, সো ইট ইজ উই কল ইট অ্যাকোয়ার্ড, প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস, প্যাম। প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিসের কি ভয় আছে? ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে স্যার। This PAM patient may develop melanoma. শুনতে পাচ্ছি না স্যার, শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না স্যার? আর নাই, স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। সুমাইয়া আপু ক্লাস নেন। আচ্ছা, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমরা আবার একটু ফিরে আসি অল্প সময়। এখন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আসলে কমে গেছে, অনেক ছেলেপেলে চলে গেছে। আচ্ছা, এটাকে আমরা বলতেছি প্যাম, প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস। এখানে এটার ভয় হচ্ছে যে দিস পেশেন্ট মে ডেভেলপ মেলানোমা, যেহেতু এটা নতুন করে হয়েছে, এটাকে ফলো করতে হবে। এটার একটু টিস্যু নিয়ে বায়োপসি করতে হবে। বায়োপসি করে কি দেখতে হবে? আমরা দেখব যে এই প্যাম বিভিন্ন রকম হতে পারে। প্যাম তোমার লোকালাইজড হতে পারে, প্যাম তোমার ডিফিউজও হতে পারে।
এইগুলা সাধারণত ওল্ড এজে হয়, প্যাম, প্রাইমারি অ্যাকোয়ার্ড মেলানোসিস। এখানে আমাদের দেখতে হবে এটা লিশনটা কেমন হয়। দেখো এই যে ফ্ল্যাট, সাধারণত মিডিল এজে হয় প্যাম, ফ্ল্যাট, ডিফিউজ, নন হোমোজেনাস, ইউনিল্যাটারাল, মিডিল এজ, এবং সাধারণত ফেয়ার কমপ্লেকশনের বেশি হয়, অকার ইন ফেয়ার কমপ্লেকশন, মে টার্ন ইনটু মেলিগনেন্সি। এবং আমরা এটা কি করব, এরকম একটা প্যাম পেলে আমরা এই কনজাংটিভা নিয়ে বায়োপসি করব। বায়োপসি করে কি দেখব, বায়োপসি করে আমরা যদি দেখি যে এটা শুধু তোমার এই এপিথেলিয়ামে বেজাল লেয়ার অফ দি এপিথেলিয়াম, কনজাংটিভার যে বেজাল লেয়ার অফ দি এপিথেলিয়ামে যদি পিগমেন্ট পলিফারেশন হয় তাহলে এটাকে আমরা বলি উইদাউট অ্যাটিপিয়া। আর যদি আমরা এরকম দেখি যে কনজাংটিভার যে এপিথেলিয়ার যে লেয়ার গুলো আছে প্রতিটা লেয়ারে পিগমেন্ট পলিফারেশন হয়েছে, মেলানোসাইটের পলিফারেশন হয়েছে, তখন এটাকে আমরা বলি প্যাম উইথ অ্যাটিপিয়া। এটা প্যাম উইথ অ্যাটিপিয়া when the melanocyte proliferation occurs in all the layers of the conjunctival epithelium। আর যখন আমরা এটা দেখব conjunctiva melanocyte proliferation is present only in the basal layer of the conjunctival epithelium, then এটাকে আমরা বলবো উইদাউট অ্যাটিপিয়া। যতক্ষণ এটা উইদাউট অ্যাটিপিয়া থাকবে তখন there is no risk, but when there is with অ্যাটিপিয়া, that means when the melanocyte proliferation occurs in all the layers of the conjunctival epithelium, then this is a risky patient, this should be removed immediately। তখন আমাদের এক্সিশন করতে হবে, otherwise this patient will develop malignancy। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখাচ্ছি, দেখো আমরা বলতেছি বিওয়্যার মেলানোমা, মানে কখন বলবো, যখন আমরা মেলানোমা যদি এরকম পিগমেন্টেড লিশন, একটা উপরের অ্যারোটা দেখো লিম্বাসে থাকবে, কর্নিয়াকে ইনভলভ করে ফেলছে, ইমোবাইল হবে, এবং যদি তার অ্যাবসেন্স অফ সিস্ট, মাল্টিপল সিস্ট যদি অ্যাবসেন্ট থাকে, যদি ফিডার ভেসেল প্রমিনেন্ট হয়, যদি ইন্ট্রিনজিক ব্লাড ভেসেল থাকে, যদি ইমোবাইল হয়, যদি কর্নিয়াতে এনক্রস করে, তাহলে বিওয়্যার অফ মেলানোমা। আবার আমরা বলছি যখন নেভাস ইজ নেভাস লাইক ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট other than limbus, that means in the fornix or near the caruncle, then if there is a chance of melanoma। আবার আমরা বলছি যখন এরকম এই যে প্যাম থাকবে, প্রাইমারি অ্যাকর্ড মেলানোসিস, then there is a chance of development of melanoma। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার। জি স্যার। ঠিক আছে, তাহলে গুড বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার